আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন ধরে ভাবছিলাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল তৈরি করব, কিন্তু সময়ের অভাবে সেটা করা হচ্ছিল না। তবে আল্লাহর অশেষ রহমতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য। জানি না কতটুকু পারবো, তবে অক্লান্ত পরিশ্রম করছি এই ভিডিওটিকে ইনফরমেটিভ করে তোলার জন্য। তো প্রথমে আমরা দেখে আসি আসলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কী বিষয়ের ওপর শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলোকে আমি টোটাল 7টা ক্লাসে ভাগ করেছি। এই 7টা ক্লাসই আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে, মানে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন আমার ভিডিওটি অনেক লম্বা হবে, তাই অনুরোধ করছি আপনারা যদি সত্যি মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান সম্পূর্ণভাবে, তো সেক্ষেত্রে আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। চলুন তাহলে কথা না পারি আমরা ক্লাস স্টার্ট করি। প্রথমে যেটা আছে ক্লাস 1-এ মাইক্রোসফট ওয়ার্ড। আপনি যদি কম্পিউটারে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে মাইক্রোসফট অফিস নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। সেই অফিসটা হতে পারে 2007 হতে পারে, 2010 হতে পারে, 2013 হতে পারে, 2016 হতে পারে, 2019 হতে পারে। তবে যে কোনো ভার্সনেই আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করবো। এখন স্টার্ট মেনুতে ক্লিক করলাম, দেন হচ্ছে অল প্রোগ্রাম, তারপর আমরা যাবো হচ্ছে মাইক্রোসফট অফিসে। আমি 2016 ভার্সন ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড 2016, পাবলিশার 2016, প্রত্যেকটা শেষে 2016 লেখা। দ্যাটস মিন আমি 2016 ভার্সন ব্যবহার করছি। যেহেতু আমরা ওয়ার্ডে ক্লাস করছি সেহেতু আমি ওয়ার্ডে ক্লিক করব। প্রথমেই আমরা যে ক্লাসটা আছে 1 নম্বর, হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ, কীভাবে আমরা একটা নতুন ফাইল তৈরি করব এবং ক্লোজ করব। আমি এবার ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। আমি এখানে ক্লিক করলে আমি ওয়ার্ড ফাইলে চলে যাব। সো এখানে ক্লিক চলে আসলাম। প্রথমে আমাকে বুঝতে হবে যে ফাইল কি। ফাইল বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে একটু লক্ষ্য করবেন, এখানে লেখা আছে ডকুমেন্ট 1 ওয়ার্ড। এই ডকুমেন্ট 1 মানে হচ্ছে এই ফুল পেজটাই ডকুমেন্ট 1-এর, মানে ফুল এখানে যদি আপনার 2টা 3টা 5টা যে কটা পেজ তৈরি করেন না কেন, এখন এই মুহূর্তে যেহেতু একটা পেজ আছে, এই একটা পেজের আপনি যাই লেখেন না কেন সেটা হবে ডকুমেন্ট 1-এর। সো ডকুমেন্ট 1-ই হচ্ছে একটা ফাইল। আপনি যদি এই ডকুমেন্ট 1-এর মতো করে আরেকটা ফাইল তৈরি করতে চান তাহলে আপনাকে যেতে হবে ফাইলে, দেন যেতে হবে নিউতে, কারণ আপনি নতুন করে তৈরি করছেন। সো নিউতে ক্লিক করুন, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। এখন আপনি খেয়াল করছেন ডকুমেন্ট 2 লেখা আসছে, তার মানে আমি আরেকটা নতুন ফাইল তৈরি করলাম। সেম একইভাবে যদি আপনি আরেকটা ফাইল তৈরি করতে চান তাহলে আবার ফাইলে যাব, নিউতে যাব, আর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আপনি খেয়াল করছেন ডকুমেন্ট 3, দ্যাটস মিন আমি 3টা ফাইল তৈরি করেছি। আমার কথা হচ্ছে আমি এখন আবার ডকুমেন্ট 1 অথবা আমি 1 নম্বর ফাইলে আবার কিভাবে যাব। আমার এই কার্সারটাকে নিয়ে আমি চলে আসবো এই ওয়ার্ডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3। এখন যদি আপনি 1 নম্বর ফাইলে যেতে চান এই ডকুমেন্ট 1-এ ক্লিক করুন, আমি কিন্তু ডকুমেন্ট 1-এ চলে আসি। ডকুমেন্ট 2-তে যেতে চাইলে 2-তে ক্লিক করুন, ডকুমেন্ট 2-তে মানে 2 নম্বর ফাইলে চলে আসি। 3 নম্বরে যেতে চাইলে 3-এ ক্লিক করুন, ডকুমেন্ট 3-তে আমি ডকুমেন্ট 3-তে আসছি। দেন এটাই হচ্ছে কীভাবে নতুন ফাইল তৈরি করা যায় সেটা শিখছি। অ্যান্ড ক্লোজ মানে হচ্ছে কেটে দেওয়া। যেমন আমার সাপোজ আমার এই 3 নম্বর ফাইলটা লাগবে না, তো 3 নম্বর ফাইল ওপেন করলাম, 3 নম্বর ফাইলে এখানে এসে আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবো, 3 নম্বর ফাইল চলে গেছে। 2 নম্বরটাও লাগবে না, সো 2 নম্বরটা ওপেন করলাম, 2 নম্বরটা আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম, 2 নম্বরটা চলে গেছে। এখন শুধুমাত্র ডকুমেন্ট 1 আছে। আমি যদি এটাও কেটে দেই তাহলে আমার কিন্তু আবার নতুন করে আসতে হবে। সো আমি আর আসতেছি না, কারণ আবার নতুন করে আসতে গেলে আমার সময় বেশি লাগবে। আমরা সরাসরি চলে যাই দ্বিতীয়টা কি আছে, সেভ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল। সেভ করবো কীভাবে? সো আপনি যদি ডকুমেন্ট 1-এ কোনো কিছু লিখেন এবং সেটা যদি সেভ করতে চান, যেমন আমি লিখলাম হচ্ছে ইনসেপশন, আমি যে কোনো একটা ওয়ার্ড লিখলাম। এখন যদি আমি এই ইনসেপশন কথাটা অথবা এর সাথে যদি আপনি আরও কিছু লিখতে চান, কিবোর্ড থেকে যদি ইন্টারপ্রেস করে নিচে আসবে, সেক্ষেত্রে যদি লেখেন 4th ইনস্টলেশন সেরেমনি, এটা আমি আপনাকে বোঝানোর জন্য কথাগুলো লিখছি যে আপনাকে এই কথাগুলো লিখতে হবে, ইটস নট এ ম্যান্ডেটরি। সো আপনি এখানে চাইলে যে কোনো কথা লিখতে পারেন, সেরেমনি। ওকে, এখন আমি এই কথাটা মানে এই লেখাটা আমি সেভ করতে চাচ্ছি। সেভ করার জন্য আমাকে যেতে হবে ফাইলে। ফাইলে যাওয়ার পর আমি সেভে লেখা আছে,
আমি সেভে ক্লিক করব। এখন সেভটা আপনি কোথায় করবেন? প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান ড্রাইভ, এটা মাইক্রোসফট অফিসের আরেকটা ফাংশন, মানে আরেকটা সফটওয়্যার। যেমন ওয়ার্ড হচ্ছে একটা সফটওয়্যার, এক্সেল হচ্ছে একটা সফটওয়্যার, ওয়ান ড্রাইভ হচ্ছে একটা সফটওয়্যার, তেমনি ওয়ান ড্রাইভও হচ্ছে একটা সফটওয়্যার। আপনি ওয়ান ড্রাইভে যদি অ্যাকাউন্ট করা থাকে, এটা microsoft.com থেকে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে সেভ করতে পারেন। আর যদি মনে করেন দিস পিসি মানে এই কম্পিউটারে সেভ করবেন, তাহলে আপনি দিস পিসিতে সিলেক্ট করবেন। আর অ্যাড এ প্লেস মানে হচ্ছে আপনি যদি নতুন করে ওয়ান ডে বা ওয়ান ডে ফর বিজনেস নামে যে প্লেসগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো প্লেসও সেভ করতে পারেন। অথবা আপনি ব্রাউজ করে, যদি আপনি ব্রাউজে ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে কম্পিউটার নিয়ে আসবে। সেখানে আপনি ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, মিউজিক, অনেকগুলো জায়গা পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে আপনি সেভ করতে পারেন। আমরা সচরাচর এই ফাইলগুলো, মানে এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের জিনিসগুলো আমরা সেভ করে হচ্ছে ডকুমেন্টে। সো আমি ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং ফাইল নেম কি, এখানে ইনসেপশন দেওয়া আছে, আপনি কি ইনসেপশনেই সেভ করতে চান কি না। আপনি যদি মনে করেন চান ইনসেপশন না, এখানে আমি লিখবো হচ্ছে, সেভ করবো হচ্ছে আমার নাম দ্বারা। সো আমি এখানে আমার নাম লিখছি শৌকত, শৌকত দ্বারা সেভ করবো। সো আমি শৌকত লিখলাম এবং সেভে ক্লিক করলাম। এখন আপনি কিন্তু এখানে যদি লক্ষ্য করেন, ডকুমেন্ট 1 কিন্তু লেখা নেই, এখন কিন্তু এটা শৌকত উঠে গেছে। দ্যাটস মিন আমার ফাইলটা এখন শৌকত নামে সেভ হয়ে গেছে। এখন এই যে শৌকত নামে যে সেভ হয়েছে, এটা আমি বের করব কিভাবে? যেমন আমি এটা ক্রস চিহ্নতে কেটে দিলাম, এটা আমার কোথায় আছে? আমি সেভ করেছি কম্পিউটারে। সো কম্পিউটারে যে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমি কোথায় সেভ করেছিলাম? ডকুমেন্টে। সো ডকুমেন্টে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখন আমি খুঁজবো যে শৌকত নামে কি কোথায় আছে, এই যে শৌকত। সো এইখানে যে আমি আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিকটা যেন দ্রুততার সাথে হয়। এই যে দেখেন, আমি শৌকতের মধ্যে লিখেছিলাম ইনসেপশন ফোর্থ ইনস্টলেশন সিরেমনি, এটাই হচ্ছে সেভ করা। দেন হচ্ছে আমরা শিখতে চাচ্ছিলাম সেভ অ্যাস। সেভ অ্যাসটা কি? সেভ অ্যাসটা হচ্ছে আপনি কোনো সেভ করা জিনিস, যেমন আমি এটা শৌকত নামে সেভ করেছি, এখন আপনি যদি মনে করেন এটাকে আবার নতুন করে সেভ করবেন, মানে একটা সেভ জিনিসকে যদি আবার নতুন করে সেভ করতে চান, তখনই আপনি সেভ অ্যাস ব্যবহার করবেন। তাহলে আমি যদি এটা আবার নতুন করে সেভ করতে চাই, ফাইলে যাব, দেন সেভ অ্যাসে যাব। এখন কিন্তু সে আমাকে আবার বলছে আমি কোথায় সেভ করব। আমি মাই ডকুমেন্টও করতে পারি, ডেস্কটপও করতে পারি, মানে আপনি দিস পিসি থেকেও কিন্তু এই অপশনগুলো আছে, অথবা ব্রাউজ করেও কিন্তু নিয়ে যেতে পারেন। যেমন আমি দিস পিসিতে যদি ডাবল ক্লিক করি, আমি কিন্তু সেই একই অপশনগুলো পেয়ে যাচ্ছি। আর আমি যদি এখন ডকুমেন্টেই এটা সেভ করতে চাই, একই নাম দিয়ে বারবার একই জায়গায় সেভ করা যায় না, বিকজ অফ এর আগে যেটা আমি সেভ করেছিলাম সেটা কিন্তু ডকুমেন্টে সেভ করেছিলাম এবং শৌকত নামে সেভ করেছি। এখন আপনি যদি ডকুমেন্টে আবার শৌকত নামে সেভ করতে চান, তাহলে কিন্তু সেভটা হবে না, বিকজ অফ এক নাম দিয়ে এটা হয় না। সো আমি এখানে লিখতে পারি শৌকত 1 বা 2, যেমন আমি 2 লিখলাম। এখন যদি সেভে ক্লিক করি, আমার এটা কিন্তু শৌকত 2 নামে সেভ হয়ে গেল। আমি ক্রস চিহ্নটি কেটে দিলাম। এখন যদি আমার এই কম্পিউটার থেকে আমি ডকুমেন্টে যাই এবং এখানে যদি লক্ষ্য করি, এই যে দেখেন শৌকত, দেন শৌকত 2। তো শৌকতের মধ্যে আমরা আগে সেভ করেছিলাম আর শৌকত 2 সেভ অ্যাজ দিয়ে সেভ করেছিলাম। সো এখানে যদি ক্লিক করেন, সেম জিনিসটাই কিন্তু আপনি দেখতে পারবেন। সো এটাই হচ্ছে সেভ অ্যাজ। সেভটা হচ্ছে প্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভ। আর সেভ জিনিসটাকে যদি আবার নতুন করে আবার সেভ করতে চান, মানে যে কোনো জিনিস আবার যদি নতুন করে সেভ করতে চান, তখনই আপনি সেভ অ্যাজ ক্লিক করবেন। সো আমরা শিখলাম যে কিভাবে সেভ এবং সেভ অ্যাজ করতে হয়। দেন হচ্ছে হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট। কীভাবে কাট, কপি অ্যান্ড পেস্ট করব। যেমন এই ইনসেপশন ফোর্থ ইনস্টলেশন সিরেমনি, এই লেখাটা আমার হবে, মানে আগে হবে ফোর্থ ইনস্টলেশন সিরেমনি, দেন হবে ইনসেপশন। কিন্তু আমি ইনসেপশনটা আগে লিখে ফেলেছি। তাহলে কি করব? ইনসেপশন লেখাটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই সিলেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে কাট করতে পারি, অথবা আমার এই লেখাটাকে সিলেক্ট করার পর আপনি কিন্তু এখানেও কাট পেয়ে যাবেন। যেমন আমি এখান থেকে কাটে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কোথায় হবে? ফোর্থ ইনস্টলেশন সিরেমনির নিচে হবে। তাহলে যেখানে হবে সেখানে যে ডাবল ক্লিক করুন, মানে ডাবল ক্লিক করলে আপনার কার্সারটা এখানে আসবে। এখানে এসে আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। এখানে ক্লিক করলে কিন্তু ইনসেপশন চলে আসবে, অথবা আপনি এখানে ক্লিক করে এই পেস্ট সরাসরি এই ঘরের মধ্যে ক্লিক করুন, এই পেস্টের এখানে ক্লিক করলেও কিন্তু ইনসেপশনটা এখানে চলে আসবে। দ্যাটস মিন আপনাকে কষ্ট করে আবার নতুন করে লিখতে হলো না, জাস্ট কাট করে আপনি করতে পারেন। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আমি কিছু এখানে 1 লিখলাম, দেন 3 লিখলাম, তারপরে
5 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপর আমি কিছু 2 লিখলাম। এখন যদি আপনি লেখাগুলো একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একের পরে হওয়ার কথা ছিল 2 কিন্তু আছে 3, তারপরে 4 হবে, তারপর 5 হবে, মানে সবগুলো উল্টাপাল্টা করা আছে। আমি এখন যদি এই 2গুলোকে মানে সম্পূর্ণ প্রকার না ডিলিট করে আমি এটা কিভাবে এখানে থাকা অবস্থায় এটাকে আবার ঠিক করতে পারি। এটা ঠিক করার জন্য যেমন একের পরে 2 হবে, 2গুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কাট করলাম, কাট করে কোথায় রাখবো, একের পরে। সো একের পরে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে পেস্টে এই পয়েন্টের মধ্যে এখানে না আমরা এখানে ক্লিক করব, করলে 2গুলো একের পরে 2 হয়ে গেল। এখন কি হবে, 3 তো আছে, 5গুলোকে কেটে নিয়ে 4-এর পরে রাখবো, অথবা 4গুলোকে কেটে নিয়ে 3-এর পরে রাখবো। যেমন আমি 4গুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই কাটে ক্লিক করলাম, কাট করে কোথায় হবে, 3-এর পরে। সো 3-এর পরে ক্লিক করে 3-এর পরে ক্লিক করার পর আমরা পেস্টে ক্লিক করলাম। সো আপনি সহজেই বুঝতে পারলেন যে কিভাবে কাট করতে হয়। দেন হচ্ছে আমরা কিন্তু কাট এবং পেস্ট বুঝলাম, এখন হচ্ছে কপি অ্যান্ড পেস্ট বুঝবো যে কিভাবে আমরা কপি করব। যেমন আমার এই ইনসেপশন লেখাগুলোকে আরও 3বার বা 4বার লিখতে হবে ইনসেপশন লেখাটাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, বারবার না লিখে এটাকে কপি করব। কপি করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে কপিতে ক্লিক করব। কপি করে কোথায় রাখবো, ইনসেপশনটা এর পাশে রাখবো না নিচে রাখবো। যদি পাশে রাখতে চান তার পাশে ক্লিক করে আপনি পেস্ট ক্লিক করুন, যদি পাশেই রাখতে চান ডান বাটন ক্লিক করবেন পেস্ট, মানে আপনি পাশে রেখে মানে আপনার এই কার্সারটাকে পাশে রেখে যদি পেস্ট এখান থেকে করেন তাও হবে। আর যদি নিচে করতে চান তার কার্সারটাকে নিচে এনে পেস্ট ক্লিক করতে থাকুন। আপনি যতবারই ক্লিক করবেন ততবারই ইনসেপশনটা হতেই থাকবে, না বারবার লিখতে হবে না। এখন যদি আপনি 4বারই আপনি লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি কপিতে ক্লিক করেন, মানে 4বারই কপি হয়েছে, মানে 4বারই আমার কপি হয়েছে। এখন আমি যদি পেস্ট করি, না এখানে 4টা কপি করছি মানে আরও 4টা হবে। এখন যদি পেস্ট করি দেখেন আগে 4টা ছিল আর 4টা হলো। সো এইভাবেই বাড়তেই থাকবে। যদি আপনি আপনার যত ইচ্ছা ততটুকু পর্যন্ত আপনি এই কাট কপি পেস্ট করে আর কপি করে আপনি এটি বৃদ্ধি করাতে পারবেন। সো আমরা বুঝলাম যে কিভাবে কাট কপি অ্যান্ড পেস্ট করতে হয়। দেন হচ্ছে এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এক্সিট করব। এক্সিট মানে বের হয়ে যাওয়া। বের হওয়া মানে কি, যেমন আমি এখান থেকে বের হতে চাচ্ছি, সো ক্রস চিহ্নতে কেটে দিব। এখন সে আমাকে বলতেছে আপনি কি এটা সেভ করতে চান কি না, কারণ আমি কিন্তু এর আগে লিখেছিলাম 4th ইনস্টলেশন সিরিমনি ইনসেপশন, এরপরে কিন্তু ইনসেপশন আবার অনেক লিখেছি, 1 2 3 লিখেছি। সো এগুলো সহ কি আমার প্রয়োজন কি না, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেভ ক্লিক করব, আর যদি মনে হয় যে না আমার প্রয়োজন নাই, যেমন এই মুহূর্তে আমার এটা প্রয়োজন নেই, আমি ডাউন সাইডে ক্লিক করলাম। সো এটা চলে যাবে, এখন এটা চলে গেছে। সো এইভাবেই আমরা ক্লাস 1 শেষ করলাম। এখন যদি আমরা সরাসরি ক্লাস 2তে চলে যাই, যেমন আমরা ফাইলটি যদি আবার ওপেন করি, এখন 2 নম্বর ক্লাসে যদি একটু খেয়াল করেন, হাউ টু চেঞ্জ ফন্ট অ্যান্ড ফন্ট সাইজ, কীভাবে ফন্ট চেঞ্জ করবেন এবং ফন্টের সাইজ চেঞ্জ করবেন। প্রথমে বুঝতে হবে ফন্ট কি। এই যে যেমন আপনি লিখছেন ইনসেপশন, 4th ইনস্টলেশন সিরিমনি, এই যেগুলো লিখছেন এই লেখাগুলোকে ফন্ট বলা হয়। যেমন এই ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন, মানে উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনার 3 জন ফ্রেন্ড থাকে বা 4 জন ফ্রেন্ড থাকে, 4 জনে যদি লিখেন, 4 জনের হাতে লেখা কিন্তু একরকম হবে না, এক একজনের হাতে লেখা এক রকম। তেমনি এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের লেখার সিস্টেম আছে, সেগুলোকে ফন্ট বলা হয় বা ফন্ট চেঞ্জ করা হয়। যেমন আমি ইনসেপশন লেখাটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি যেটা চেঞ্জ করবো সেটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি চুজ করে নিব যে আসলে আমি কোন ফন্টটা চাচ্ছি। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, যে লেখাটা আপনার জন্য পছন্দ বা যেটা ভালো লাগছে সেটাতে আপনি ক্লিক করবেন। যেমন আমি এই মুহূর্তে চুজ করতে চাচ্ছিলাম হচ্ছে এটা না, অথবা জর্জিয়া নিচ্ছি। সো জর্জিয়াতে ক্লিক করলাম, দেখেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু এক না, এটার নাম হচ্ছে জর্জিয়া আর এটার নাম হচ্ছে বাই ডিফল্ট ক্যালিব্রি থাকে, এটা কিন্তু ক্লেভেরিতে আছে। এখন আপনি যদি মনে করেন এটাকেও চেঞ্জ করবেন, সো এটাকে সিলেক্ট করে আপনি চাচ্ছেন যে অন্য একটা দেবেন, যেমন আপনি এই মুহূর্তে দিতে চাচ্ছি এটা দিব। সো এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন ওই ফন্টটা কিন্তু এই যে মাটুরা এমটি যে ফন্টের নাম আছে সেই ফন্টটাই হয়ে গেছে। তার মানে আমরা এইভাবে ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এবং 2টা ফন্ট যদি একই রকম রাখতে চান তো 2টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে চলে যাবেন, এখান থেকে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যে ফন্টটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফন্টটাই ক্লিক করবেন। ফ্রি স্টাইল স্ক্রিপ্ট এই ফন্টের নাম, ফ্রি স্টাইল
স্ক্রিপ্ট এবং সেটি কিন্তু ধারণ করেছে। বাট সবচেয়ে বেশি বাংলাদেশের অফিস আদালতে যে ফন্টটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমান আমরা এখানে খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না? বিকজ অফ আপনি যদি চিন্তা করেন টাইমস নিউ রোমান কি দ্বারা শুরু হয়েছে? টাইমস টি দ্বারা। এখন কিন্তু এগুলো এর সিরিয়াল শেষ হওয়ার পরে যেখানে বি এর সিরিয়ালগুলো আসছে, তারপরে সি এর সিরিয়াল আসবে, তারপরে ডি এর সিরিয়াল আসবে। সো আমাকে এইভাবে আস্তে আস্তে ডি এর সিরিয়ালে যেতে হবে, টি। সো এম এর সিরিয়াল যাচ্ছে আর এস এর পরে টি আসবে। এই যে দেখেন এস এর পরে এই যে টি চলে আসে, টাইমস নিউ রোমান। সো এখন যদি আমি টাইমস নিউ রোমানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু টাইমস নিউ রোমানে পরিবর্তিত হয়ে গেছে। এই টাইমস নিউ রোমান এই ফন্টটাই বাংলাদেশের অফিস আদালতে এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন আপনি যদি মনে করেন যে টাইমস নিউ রোমান এত কষ্ট করে আমাকে খুঁজে বের করে আনতে হলো কেন? যেমন এটা ছিল টাইমস, এখন কিন্তু ব্রাশ স্ক্রিপ্ট নামে এই ফন্টটা আছে। আপনি যদি ওইভাবে খুঁজে বের করে না নিয়ে আসতে চান, তাহলে আপনি জাস্ট এই ঘরের মধ্যে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই ফন্টটাকে কেটে দেন, কেটে দিয়ে আপনার কিবোর্ড থেকে লিখেন TIM, এইটুকু পর্যন্ত লিখলেই কিন্তু চলে আসবে টাইমস নিউ রোমান। সো এখন যদি আপনি ইন্টারফেস করেন, আপনার ফন্টটা আবার টাইমস নিউ রোমানে পরিবর্তিত হয়ে যাবে। সো এটাই শিখছিলাম যে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। দেন হচ্ছে ফন্ট সাইজ মানে হচ্ছে আমার লেখাটা এই মুহূর্তে যে সাইজটা আছে সেটা হচ্ছে 11। আমার লেখার সাইজ হচ্ছে 11। আপনি যদি মনে করেন লেখার সাইজটা একটু বড় করবেন, যেমন ইনসেপশনটাকে একটু বড় করতে হবে, শুধু ইনসেপশন বড় করতে চাইলে শুধু ইনসেপশনটুকুই আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে যেহেতু ফন্ট এটা, সো এর পাশে যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 36, সো হোয়াট এভার ইউ লাইক। সো এখান থেকে আপনি যেটা আপনার জন্য পছন্দ হচ্ছে সেটাতে আপনি ক্লিক করুন, সেটাই হয়ে গেল। সেম একইভাবে যদি মনে করেন ফোর্থ ইনস্টলেশনটাও আপনাকে আরেকটু বড় করতে হবে, কতটুকু সিলেক্ট করুন। এখান থেকে আমি ভাবলাম যে এটা দেবো 16 বা 18, আমি 16 দিচ্ছি, তো 16 হয়ে গেছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, এটা ফন্ট সাইজ হচ্ছে 24, আর এটার মধ্যে যদি ক্লিক করেন এটার সাইজ হচ্ছে 16। সো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে ফন্ট সাইজ ছোটো বা বড় করতে হয়। যদি ছোটো করতে চান লেখাকে সিলেক্ট করুন, আবার এখানে ক্লিক করুন, দেন হচ্ছে আপনি কত ছোটো করতে চান, 10, 10, 8, সো হোয়াট এভার ইউ লাইক। সো এখান থেকে আপনি ছোটো বড়ো আবার করতে পারেন। এবং দুইটাকে যদি একই সাথে ছোটো বড়ো করতে চান তাহলে দুইটা একই সাথে সিলেক্ট করবেন এবং এখান থেকে একই সাথে সিলেক্ট করে দেবেন যে কতটা চাচ্ছেন। যেমন 18 দিলেন, দুইটাই কিন্তু এখন 18, এটাও 18 হয়েছে, এটাও 18 আছে। এছাড়াও আমরা এখানে একটা বিগার এ দেখছেন, একটা স্মলার এ দেখছেন। বিগার এতে ক্লিক করতে থাকুন, বড় হতে থাকবে, আর স্মলার এতে ক্লিক করতে থাকুন, আবার স্মল হতে থাকবে। সেম একইভাবে এখানেও বিগার এতে ক্লিক করবেন, বড় হবে আবার ছোটো হবে। সো হোয়াট এভার ইউ লাইক, আপনি যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু পর্যন্তই আপনি আপনার ফন্ট সাইজ রাখতে পারেন। সো এটাই শিখছিলাম হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ, কীভাবে ফন্ট সাইজ ছোটো বড়ো করা যায়। দেন হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, কীভাবে আমরা বোল্ড করবো, ইতালিক করবো, আন্ডারলাইন করবো। যেমন আমার ইনসেপশন লেখাটাকে একটু বোল্ড করতে হবে, বোল্ড মানে মোটা করতে হবে। সো ইনসেপশন লেখাটাকে আমি সিলেক্ট করলাম, এখন বি ফর বোল্ড। এখন বি এর মধ্যে যখনই গেছি তখনই দেখতে পাচ্ছেন মেক ইউর টেক্সট বোল্ড। সো আপনার টেক্সটকে বোল্ড করতে চাইলে সো বি এর মধ্যে ক্লিক করুন, দেন হচ্ছে আপনার লেখাটা বোল্ড হয়ে গেছে। বাট নিচেটা কিন্তু বোল্ড হয়নি, কারণ আমি এটা সিলেক্ট করিনি। সো এটাকে যদি বোল্ড করতে হয় বিতে ক্লিক করুন, বোল্ড হয়ে গেল। যদি ইতালিক করতে চান, যেমন এই লেখাটাকে ইতালিক করবো, ইতালিকে ক্লিক করুন, ইতালিক মানে লেখাটা একটু বেঁকে যাবে। আর আন্ডারলাইন করতে চাইলে এখানে ক্লিক করুন, নিচ দিয়ে আন্ডারলাইন হবে। যদি না লাগে আবার বোল্ডে একটা ক্লিক করুন, বোল্ড চলে গেছে। দেখেন আই এবং ইউ এর মধ্যে সিলেক্ট করা, তার মানে ইতালিক এবং আন্ডারলাইন করা আছে। ইতালিকে একটা ক্লিক করুন, ইতালিক চলে গেছে। এখন কি আছে, শুধু আন্ডারলাইন আছে। সো আন্ডারলাইনে ক্লিক করুন, আন্ডারলাইনে চলে গেছে। ওকে, তাহলে আমরা এই লেখার মধ্যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন দিয়েছিলাম, আবার 3টা উঠেছি। শুধুমাত্র এইটার মধ্যে যদি ক্লিক করেন, দ্বিতীয় ফোর্থ ইনস্ট্রাকশন সিরিমনি, এখানে দেখেন বি এর মধ্যে মার্ক করা আছে, তার মানে কি এই লেখাটা আমার বোল্ড আছে। লেখাটা সিলেক্ট করে নিয়ে আপনি বোল্ডে ক্লিক করুন, বোল্ড চলে গেছে। এখন কিন্তু বি এর মধ্যে মার্ক করা নেই। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যেমন এখানে আন্ডারলাইনের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি যদি আন্ডারলাইন ডাবল নিতে চান, একটু মোটা নিতে চান, বা ডট ডট টাইপে নিতে চান, আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ যে কীভাবে চেঞ্জ হচ্ছে। অথবা এখান থেকে আন্ডারলাইন কালারও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, কী ধরনের আন্ডারলাইন আপনি কালার দিতে চান। সো সেটাও আপনি সিলেক্ট করতে পারছেন। সো শিখলাম যে কীভাবে বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন করতে হয়। দেন হচ্ছে ফন্ট কালার, কীভাবে আমরা ফন্ট কালার করবো, দেন ব্যাকগ্রাউন্ড কালার করবো।
ফন্ট কালার করার জন্য, ফন্ট মানে কি আমি পূর্বে বলেছি আমার লেখাগুলোকে ফন্ট বলা হয়। আমার যেমন এই লেখাটা এখন এই মুহূর্তে কালো কালার আছে, আপনি যদি এখন ডিফারেন্ট কোনো কালার নিতে চান লেখাটাকে সিলেক্ট করুন, দেন হচ্ছে আপনি চলে যান হচ্ছে এখানে ক্লিক করুন, দেখেন লেখা হচ্ছে ফন্ট কালার। চেঞ্জ দ্য কালার অফ ইউর টেক্সট, মানে আপনার টেক্সটের জন্য কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। সো এখানে ক্লিক করুন, ক্লিক করলে এখানে ডিফারেন্ট কালার আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে কালারের মধ্যে যাবেন আপনার লেখাটা সেই কালারই ধারণ করবে বা করছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না বিকজ অফ আমার লেখাটা এটা নিচে চলে গেছে। সো আমি যেমন এখান থেকে একটা চুজ করে দিয়েছি, যেমন আমি এখান থেকে গ্রিন দিচ্ছি, দেখেন আমার লেখাটা গ্রিন হয়ে গেছে। আর ফোর্থ ইনস্টলেশনের জন্য যদি আরেকটা কালার দিতে চাই, সো এটা সিলেক্ট করুন, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর আমরা সরাসরি এখানে ক্লিক করবো না, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবো। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি যেমন রেড দিতে চাচ্ছি, সো রেডের মধ্যে ক্লিক করুন, রেড হয়ে গেছে। সো ডিফারেন্ট কালার আপনি এভাবে নিতে পারেন। এবং দুইটাকে যদি একই কালার রাখতে চান তাহলে দুইটা একই সাথে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা, যেমন আমি এখান থেকে ব্লু দিতে চাচ্ছি, ব্লুতে ক্লিক করলাম, ব্লু হয়ে গেছে। ফন্ট কালারটা এখন আমি আবার কিভাবে আবার কালো কালারে নিয়ে যাব, লেখাটাকে সিলেক্ট করলাম, সেম একইভাবে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবো ফন্ট কালারের পাশে, এখানে দেখেন অটোমেটিক মানে কি কালো কালার, এখানে দেখতে পাচ্ছেন কালো কালার। সো অটোমেটিকে যদি আমরা ক্লিক করি আবার সেম একইভাবে কালো কালার হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার করব কিভাবে, ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়, যেমন আমার এই লেখার পিছনে অংশটুকুকে ব্যাকগ্রাউন্ড বলা হয়, অথবা ফুল পেজ এই সাদা পেজটাকেই ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে। শুধুমাত্র লেখার পিছনের অংশটুকু যদি কালার করতে চান, মানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে লেখাটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এই ফন্ট কালারের পাশে টেক্সট হাইলাইট কালার নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করুন, টেক্সট হাইলাইট কালারকেও ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। সো এখান থেকে আপনি যেটা আপনার জন্য পছন্দ হচ্ছে সেটাতে ক্লিক করুন, সেটাও হয়ে গেছে। এবং এটার জন্য মনে করেন যদি আরেকটা দিবেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি আরেকটা চুজ করে নেন যে কোনটা দিতে চাচ্ছেন। সো এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার বলা হচ্ছে। এখন যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, এটা ইনসেপশনের সময় লাগবে না, সো ইনসেপশনটুকু সিলেক্ট করুন, সিলেক্ট করতে হবে। আপনি অনেকে মনে করি যে এটা তো সিলেক্ট আছে, না, এটা সিলেক্ট করা নেই, লেখাটাকে আবার নতুন করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করব না, ক্লিক করবো হচ্ছে অ্যারো চিহ্নতে, অ্যারো চিহ্নতে ক্লিক করার পর নো কালারে যাব, নো কালারে ক্লিক করলে এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার এটার জন্য চলে গেছে। সেম একইভাবে এটাতেও যদি না লাগে লেখাটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডের এইখানে টেক্সট হাইলাইট কালার এখানে ক্লিক করবো অ্যারো চিহ্নতে, তার নো কালার দিলে চলে যাবে। সো আমরা শিখলাম একভাবে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। আরেকটা আছে সেটা হচ্ছে শেডিং, যেমন ইনসেপশন বা সিরেমনি, ইনসেপশনটুকু নিচেই একটা কালার হবে। সো এটা হচ্ছে এই শেডিং থেকে, শেডিংয়ে চলে গেলাম, এখান থেকে আপনি যে কালার দেবেন সেই কালারই কিন্তু ধারণ করছে। যেমন আপনি এটা দিতে যাচ্ছেন, এটা হয়ে গেছে। সো এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। যদি না লাগে লেখাটাকে আবার সিলেক্ট করুন, আবার সেম একইভাবে এই শেডিংয়ে চলে যান, দেন হচ্ছে সবার নিচে দেখেন নো কালার দেওয়া আছে, নো কালারে ক্লিক করুন, চলে গেছে। সো আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে ফুল পেজ কালার হবে। ফুল পেজ কালার করতে চাইলে আপনি চলে যাবেন ডিজাইনে। আচ্ছা, আর এখনও যারা 2007 ভার্সন ব্যবহার করছেন তারা কিন্তু ডিজাইন নামে অপশনটা পাবেন না, তারা পাবেন হচ্ছে লেআউটের জায়গায় পেজ লেআউট নামে একটা অপশন থাকবে, পেজ লেআউট। সো আমি ডিজাইনে যাওয়ার পর যে জিনিসটা পাচ্ছি, যেমন ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, আর যারা 2007 ভার্সন যারা এখনও ব্যবহার করছেন তারা পেজ লেআউটে যাওয়ার পর এই অপশনগুলো পাবেন, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। সো আমি ডিজাইন থেকে আমি পেজ কালারে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি যে কালারের মধ্যে যাচ্ছি আমার পেজটা কিন্তু সেই কালারই ধারণ করছে। সো আপনি চুজ করবেন আপনার ইয়ের জন্য কী কালার নিতে চাচ্ছেন, যেমন আমি এই মুহূর্তে এই কালারটা নিতে চাচ্ছি, লাইট ব্লু। সো এটাতে ক্লিক করলাম, সেটাই হয়ে গেছে। সো এটাকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। এখন আপনি আবার হোমে চলে আসেন, এখন আপনি থিঙ্ক করছেন যে না আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, তাহলে আপনাকে কী করতে হবে, সেম একইভাবে আবার ডিজাইনে যেতে হবে, দেন হচ্ছে পেজ কালারে যেতে হবে, দেন সবার নিচে যেটা আছে নো কালার, নো কালার ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, আপনার কাজ শেষ। এখন আপনি আবার হোমে চলে আসবেন। সো এটা শিখছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে যেমন আমার এই লেখাগুলোকে যদি আমি মিডল নিতে চাই, লেখাটা আমার বাম দিক থেকে হচ্ছে, আমি যদি মিডলে নিতে চাই আমি এখানে ক্লিক করব, মিডলে চলে আসে। সেম একইভাবে ফোর্থ ইনস্টলেশন সিরিমনিকেও যদি আমি মিডলে নিতে চাই, সিলেক্ট করলাম, চলে আসছে। যদি বাম দিকে নিতে চাই বাম দিকে, আমি যদি এটুকু বাম দিকে নিতে চাই সিলেক্ট করে বাম দিকে নিলাম। দুটিকে একসাথে যদি মিডল নিতে চাই, যদি একসাথে সিলেক্ট করে নেব, করার পর এখানে মিডলে ক্লিক করবো, মিডলে চলে আসে।
সো আমরা এটাকেই বলা হয় অ্যালাইনমেন্ট বলা হয়। এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, আর এটা হচ্ছে অ্যালাইন রাইট। যদি ডান দিকে নিতে চান এখানে ক্লিক করুন, ডান দিকে চলে গেছে। আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আপনার লেখা বাম দিকে ছিল, বাম দিকে আবার থাকবে। এখানে ক্লিক করুন, আবার বাম দিকে চলে আসছে। মানে এটার কাজ যেটা এবং এটার কাজ সেটাই, একটাই। বাট আপনি যখন কোনো লেখাকে সারিবদ্ধভাবে একদম মার্জিন সহ সমান্তরালভাবে করতে চাবেন, তখনই আপনি এই জাস্টিফাইটা ব্যবহার করবেন। আপনি যদি এখানে এই লাইনগুলো লক্ষ্য করেন, এই লাইনগুলো কীরকম আর এই লাইনগুলো কীরকম, এই লাইনগুলো হচ্ছে পুরোটাই সমান্তরাল। এখান থেকে যা শুরু হবে এখানে যা সেম একইভাবে এটা শেষ হবে এই সমান্তরাল অনুযায়ী। সো এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। দেন হচ্ছে ফাইনাল হচ্ছে হাউ টু ক্রিয়েট সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। কীভাবে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট করব। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি? যেমন আমি যদি আমার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে একটু নিচে আসি, যেমন আমি এখানে এ লিখলাম, আমি এখানে এ লিখছি, এর উপরে আমার স্কোয়ার হবে, এর উপরে কি হবে? স্কোয়ার, মানে 2 হবে। আমি যদি এখন 2 দিই, এ 2 হচ্ছে। এই 2টা আমার লাগবে হচ্ছে এর উপরে। আমরা পড়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেমন আমি এই সূত্রটা লিখতে চাচ্ছি, তাহলে আমি কীভাবে লিখবো? তাহলে আমি 2টা কাটলাম, এই 2টা আমাকে উপরে দিতে হবে। উপরে দেওয়ার জন্য এই যে দেখেন এক্সের উপর 2, এটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়। মানে এক কথায় স্কোয়ার জাতীয়, মানে উপরে যেগুলি দেবেন সেটা এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন, এটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়। আপনি দেখতে পাচ্ছেন টাইপ ভেরি স্মল লেটার জাস্ট অ্যাবভ দ্য লাইন অফ টেক্সট। মানে আপনার লাইন বা টেক্সটের উপরে যদি কোনো স্মল লেটার লিখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলাম, এখন আপনি 2 লেখেন, 3 লেখেন, 4 লেখেন, 5 লেখেন, ওটা আপনার টেক্সটের উপর বা লাইনের উপর এই লেখাগুলো হচ্ছে। যেমন আমার 2 দরকার ছিল, 2 পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে আপনার প্লাস দরকার, প্লাস লিখলাম, প্লাসটা কিন্তু উপরে চলে গেছে। কেন চলে গেছে? কারণ আমার এটা সিলেক্ট করাই আছে। সো আমি প্লাসটা কাটলাম, কারণ প্লাসটা আমার মাঝামাঝি হবে। আমি তাহলে এটাতে আরেকবার ক্লিক করব সুপারস্ক্রিপ্টে, এখন কিন্তু সিলেক্ট করা নেই। এখন আমি প্লাস চিহ্ন দিই, প্লাসটা মাঝামাঝি হয়েছে। বড় হাতে বি লিখলাম, বিয়ের উপর স্কোয়ার হবে, তাহলে সেম একইভাবে এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করবো, দেন হচ্ছে 2 দিব। সো এটাও কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে আপনার কাজ শেষ করার সাথে সাথেই কিন্তু এই মার্কটা সুপারস্ক্রিপ্টের উপরে যে সিলেক্ট করা আছে সিলেকশনটা উঠাই দিতে হবে। এখন যদি একটু নিচে আসি, সাবস্ক্রিপ্ট কি? সুপারস্ক্রিপ্ট দিচ্ছে উপরে, মানে এই সুপারস্ক্রিপ্ট যেগুলো করলাম সেটা হচ্ছে উপরে দেওয়া, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে দেওয়া। যেমন আপনি সি লিখলেন, সি এর নিচে 3 বা 4 দেবেন, সি এর নিচে 2 দিবেন বা 3 দিবেন, তাহলে এই সাবস্ক্রিপ্টে ক্লিক করবেন, দেন 2 দেন, 3 দেন, যেটি দেন না কেন সেম একইভাবে কাজ শেষ করে উঠে দিব। দেন প্লাস মাইনাস যেটাই দেন না কেন, তারপর ডি লিখেন, ডি এর উপরে যদি আপনি 4, 5 হোয়াট এভার ইউ লাইক, আপনি যেটি দিতে চাচ্ছেন না কেন, নিচে যদি দিতে চান দিতে পারেন এখান থেকে, কাজ শেষ আবার উঠাই দেবেন। সো এটাই ছিল 2 নম্বর ক্লাস, হাউ টু ক্রিয়েট সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। ক্লাস 3-তে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আছে চেঞ্জ ফন্ট স্টাইল। কীভাবে ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করব। যেমন ফন্ট বলা হয় কোনগুলোকে, যেমন আমার এই লেখাগুলোকে ফন্ট বলা হয়। এই লেখাগুলোর যদি স্টাইলগুলো চেঞ্জ করতে চান আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখেন স্টাইলগুলো লেখা আছে, এক এক স্টাইল। এই যে স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। এখন শুধুমাত্র যদি ইনসেপশনের জন্য যদি আলাদা কোনো স্টাইল নিতে চান এখান থেকে আপনি আলাদা আলাদা করে স্টাইল নিতে পারেন। এখানে যদি মনে হয় যে একটা স্টাইলে পছন্দ হয়নি, এখানে ক্লিক করুন, এখান থেকে কিন্তু ডিফারেন্ট স্টাইল আপনি খুঁজে পাচ্ছেন। সো এইগুলো আপনার যদি প্রয়োজন হয় ব্যবহার করা হয়। সচরাচর যদিও এই স্টাইলগুলো আমরা এখান থেকে ব্যবহার করি না, সব স্টাইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। আপনারা এখান থেকেও নিতে পারছেন, আবার এখান থেকেও নিতে পারছেন, বাট মেইন স্টাইলগুলো আমরা এখান থেকেই নিয়ে থাকি। সো এটাই হচ্ছিল আপনার চেঞ্জ ফন্ট স্টাইল। দেন হচ্ছে ইউজ আনডু অ্যান্ড রিডু। কীভাবে আনডু এবং রিডু করবো? আনডু রিডু মানে কি? যেমন আমার এই লেখাগুলো ডিলিট হয়ে গেছে, আমি চাচ্ছি লেখাগুলোকে আবার রিটার্ন নিয়ে আসার জন্য, আবার নতুন করে লিখতে গেলে আমার অনেক সময় লাগবে, অথবা আমি ভুলেও যেতে পারি। লেখাগুলোকে আমি কীভাবে রিটার্ন নিয়ে আসবো? এই রিটার্ন নিয়ে আসার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আনডু ক্লিয়ার। সো আনডুতে চাপবেন, আপনার লেখাগুলো চলে আসে। শুধুমাত্র একবার চাপ দিয়েছেন বলে আসে। আপনি আনডুতে যত চাপবেন পিছনে আপনি কীভাবে কাজ করছেন সেই কাজগুলো আপনার এখানে চলে আসবে। যেমন আমি লেখাটাকে মিডল নিয়েছিলাম, মাঝখানে নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম, এই সবগুলোই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন।
আবার আন্ডু থেকে আবার রিটুতে চাপ দেবেন, মানে পিছন থেকে আবার সামনের দিকে আসতে থাকবে। আমরা সর্বশেষ কি করেছিলাম? সর্বশেষ করেছিলাম যে ইনসেপশন, ফোর্থ ইনস্ট্যান্স সেরিমনি, এগুলো যে লেখাগুলো ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিয়েছিলাম, এবং সেটাই আসবে চাপতে চাপতে। এই যে দেখেন এখন কিন্তু আর আন্ডু কিছু নেই, মানে রিডু আর কিছু নেই। আবার আন্ডু করে আমি লেখাটাকে আবার ফিরে নিয়ে আসতে পারি। তো আন্ডু মানে কি, পিছনে আপনি যত কাজগুলোই করেন না কেন প্রত্যেকটাই কাজের রেকর্ড থাকে। যদি আপনি এখানে আবার ক্রস চিহ্নতে কেটে দেন তাহলে কিন্তু এই রেকর্ডটা থাকবে না। মানে আপনি ঘন্টা 2 ঘন্টা বেবি কাজ করছেন, 5 ঘন্টা বেবি কাজ করছেন, বাট আপনি কম্পিউটার একবারও শাটডাউন করেন নাই, বা অথবা মাইক্রোসফট ওয়ার্ড এই এখন পর্যন্ত ডিলিট মানে কেটে দেন নাই, তো আপনি 1 ঘন্টা আগে কী কাজ করেছেন আন্ডু দিয়ে আবার ফিরে নিয়ে আসতে পারবেন, আবার রিডু দিয়ে আবার পিছন থেকে আবার সামনের দিকে আসতে পারবেন। সো এটা হচ্ছে আন্ডু অ্যান্ড রিডু। দেন হচ্ছে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু পেজ নাও। ফাইন্ড করব, ফাইন্ড মানে কি খোঁজা, রিপ্লেস মানে পরিবর্তন করা, অ্যান্ড গো টু পেজ নং মানে পেজ নংয়ে যাওয়া। আচ্ছা, ফাইন্ড কীভাবে খুঁজবো আমরা এখানে? যেমন এখানে যদি আপনার একটু সহজভাবে যদি বলি আপনাদেরকে, যেমন এখানে অনেকগুলো 1 আছে, তারপরে হচ্ছে অনেকগুলো 3 আছে, অনেকগুলো 3 আছে, বাট আই ডোন্ট নো, বাট আমি কাউন্ট করতে পারবো, যদিও 3 এখানে কতবার আছে যদি আমি কাউন্ট করতে পারবো, বাট আমার একটু সময় লাগবে। যদি আরও বেশি থাকতো সেক্ষেত্রে আমার কাছে কাউন্ট করার জন্য আমার খুব বেশি টাফ হয়ে যেত। সেক্ষেত্রে আমি কাউন্ট না করে আমি দেখতে চাচ্ছি এখানে 3 কতবার আছে বা 1 কতবার আছে। যদি আপনি 1 খুঁজতে চান, যেমন এখানে 1 কতবার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সবার শেষের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড। সো ফাইন্ড এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে নেভিগেশন বার আসবে, বাট এখানে কোশ্চেনটা হচ্ছে যদি আপনি 2007 ভার্সন এখনও ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে নেভিগেশন বারটা আপনার এখানে আসবে না। তখন আপনাকে যেটা করতে হবে, এই রিপ্লেসে এখানে ফাইন্ডে এখানে ক্লিক করলে এই রিপ্লেসের মতো এরকম একটা ঘর আসবে। সো এরকম একটা ঘর আসলে এই ফাইন্ডে যখন ক্লিক করবেন তখন এরকম ঘর আসবে। আপনি এখন কি খুঁজতেছেন? 1 খুঁজতেছেন। সো যেমন আমি 1 খুঁজতেছি, সো 1 এখানে ক্লিক করব। ক্লিক করার পর রিডিং হাইলাইটে আমি 2007 ভার্সন যারা ব্যবহার করেন তাদের জন্য বলছি, যেমন 1 খুঁজতেছি, সো এখানে 1 লিখলাম, লিখার পর রিডিং হাইলাইটে যাব, দেন হাইলাইট অল। হাইলাইট অল দিলে এখানে লেখা আছে ওয়ার্ড হাইলাইটেড 55 আইটেম, দ্যাটস মিন এখানে 1 আছে 55 বার। টু ক্লিয়ার হাইলাইট সিলেক্ট রিডিং হাইলাইট অ্যান্ড দেন ক্লিয়ার হাইলাইট। এখন যদি আপনি মনে করেন হাইলাইটটা ক্লিয়ার করতে চান, রিডিং হাইলাইটে ক্লিক করেন, দেন ক্লিয়ার হাইলাইট করেন, চলে গেছে। এখন যদি আপনি 3 কতবার আছে খুঁজতে চান, এখানে আপনি 3-তে ক্লিক করুন, দেন রিডিং হাইলাইটে যান, হাইলাইট অল, এবং 3-তে কতবার আছে? 171 বার। এটা হচ্ছে যারা 2007 ভার্সন এখনও ব্যবহার করছেন তাদের জন্য এই ফাইন্ড অপশনগুলো এইভাবে বের করতে হবে। আর আমরা যারা এখনও 2010, 13 বা 16 ব্যবহার করছি, তারা এখানে ফাইন্ডে ক্লিক করলে, ফাইন্ডে চাপ দিলে এখানে কিন্তু এই নেভিগেশন বারটা এখানে আসবে। যদি আপনি 1 খুঁজতে চান, এখানে এসে 1 লিখবেন, এখানে কিন্তু 1গুলো সিলেক্ট হয়ে গেছে এবং রেজাল্টটা এখানে দেখাচ্ছে 55 রেজাল্ট। এবং 3 কতবার আছে? এখানে যদি 3 লিখেন, 3 এখানে 171, 171 বার 3 আছে। সো আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে 3 কীভাবে করতে হয়, ফাইন্ড করতে হয়, কীভাবে এগুলো ফাইন্ড করে নিয়ে আসতে হয়। এখন আমরা ফাইন্ড বুঝলাম, ফাইন্ড মানে খুঁজ করা বা খুঁজলাম। বা ইনসেপশন লেখায় যদি আপনার 5 বার থাকতো, যেমন ইনসেপশন লেখাটাকে আমি যদি কপি করি, আমি কিবোর্ডের শর্টকাট ভার্সন ব্যবহার করছি, Ctrl+V ব্যবহার করছি। ভি করলে ইনসেপশন আমি পেস্ট করলাম। এখন আমি কতবার ইনসেপশন লিখেছি, ফাইন্ডে গেলাম, ফাইন্ডে যাওয়ার পর আমি এখানে কি খুঁজতেছি? ইনসেপশন। সো এখানে যে আমি ইনসেপশন, এটা সিই হবে ইনসেপশন। দেখেন ইনসেপশন লেখার পরেই আমার ইনসেপশন লেখাগুলো কিন্তু কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে, মানে হাইলাইট হয়ে গেছে। এবং কতবার আছে? 8 বার। এখানে আমরা এখনো বুঝতে পারলাম যে আমার লেখাগুলোকেও, মানে ওয়ার্ডগুলোকেও এভাবে খুঁজতে পারি, বা সেন্টেন্সও আপনি এইভাবে খুঁজতে পারেন। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে রিপ্লেস। ফাইন্ড বুঝলাম, মানে কিভাবে খুঁজতে হয় সেটা বুঝলাম। এখন হচ্ছে রিপ্লেস। সো রিপ্লেস মানে পরিবর্তন করা। সো রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন আমি চাচ্ছিলাম এখানে 1-এর পরে কি হবে? 2 হবে। 1-এর পরে 2 হবে, কিন্তু 3 আছে। তাহলে আমি 3গুলো যতবার আছে ততবারই আমার 2 হবে। 3গুলোকে বাদ দিব। তো আমি যেটাকে বাদ দিতে চাই সেটা আমাকে এখানে লিখতে হবে, ফাইন্ড হোয়াটে।
ফাইন্ড হোয়াটে যে আমি কি বাদ দিব 3 বাদ দিতে চাই সো 3 যেহেতু বাদ দিব সো এখানে ক্লিক করে আমি এখানে 3 লিখব এখানে যদি কোনো ওয়ার্ড বাদ দিতে চান যেমন ইনসেপশন যদি বাদ দিতে চান তাহলে ইনসেপশন লিখবেন যেহেতু আমি 3 বাদ দিব তাহলে আমি 3টা এখানে লিখলাম এন্ড 3 পরিবর্তে কি নিয়ে আসবো নতুন করে 2 নিয়ে আসবো তাহলে রিপ্লেস উইথে চেয়ে আমি যেটা নতুন করে নিয়ে আসবো সেটা রিপ্লেস উইথে যা লিখবো যেমন আমি এখানে 2 না 3 নিয়ে আসবো সরি 2 নিয়ে আসবো মানে 3টাকে বাদ দিব আর রিপ্লেস উইথে যায় আমরা কি করব 3টাকে বাদ দিয়ে আমরা কি নিয়ে আসবো 2 এখন যদি রিপ্লেসে ক্লিক করেন ফাইন নেক্সট আমার এটা দরকার নেই এখান থেকে আমার পরিবর্তন হবে এখান থেকে এই 3 গুলো যদি রিপ্লেসে ক্লিক করেন দেখেন এই 3টাকে চেঞ্জ হয়েছে আবার রিপ্লেসে ক্লিক করেন এটাও চেঞ্জ হয়ে গেছে 2 হয়ে যাচ্ছে 3টাকে রিপ্লেসে ক্লিক করেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখছেন এখান থেকে চেঞ্জ হচ্ছে মানে রিপ্লেসে করলে একটা একটা করে চেঞ্জ হচ্ছে বাট রিপ্লেস অল দিলে মানে এখানে যতগুলো আপনার 3 ছিল প্রত্যেক 3 গুলো কি হয়ে গেছে 2 হয়ে গেছে যেমন আমি এখানে ইনসেপশনটাকে কেটে দিয়ে আমি একটা আমার প্রতিষ্ঠানের নাম নিয়ে আসবো ইনসেপশন বাদ দিয়ে তাহলে কি করব রিপ্লেসে গেলাম আমি কি লিখতে নিয়ে আসতে বাদ দিতে চাচ্ছি ইনসেপশন সো এখানে যে আমি ইনসেপশন লিখব ইনসেপশন বাদ দিয়ে আমি কি নিয়ে আসবো যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজিটাল লার্ন সো আমি এখানে ডিজিটাল লার্ন লিখলাম যদি রিপ্লেস অল দেই একসাথে যতগুলো আমার এই ইনসেপশন লেখা ছিল প্রত্যেকটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল ডিজিটাল লার্ন হয়ে গেল আবার যদি ডিজিটাল লার্নটাকে বাদ দিয়ে যদি আবার ইনসেপশন নিয়ে আসতে চাই তাহলে আবার রিপ্লেসে যাব আমি এখন কি বাদ দিতে চাচ্ছি ডিজিটাল লার্ন বাদ দিতে চাচ্ছি তাহলে ডিজিটাল লার্নটা হবে কোথায় এখানে সো এখানে লিখলাম ডিজিটাল লার্ন আর নতুন করে কি নিয়ে আসবো ইনসেপশন সো এটিকে দিয়ে আমি এখানে লিখবো ইনসেপশন এখন যদি রিপ্লেস অল দিই ডিজিটাল লার্ন কেটে গিয়ে আবার কি হয়ে গেল আমার ইনসেপশন হয়ে গেল সো ডিয়ার লিসেনার এবং ভিউয়ার্স আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই রিপ্লেসটা ব্যবহার করতে হয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন দেন হচ্ছে কি গো টু পেজ নাও কীভাবে আমরা পেজ নামে যাব গো টু পেজ নাও বলতে যেমন এখানে আমার পেজ আছে কয়টা 1 of 1 মানে আমার পেজ আছে এখানে একটার মধ্যে আমি একটার মধ্যেই আছি মানে টোটাল পেজ হচ্ছে একটা এবং 1 নম্বর পেজে আমি কাজ করছি এইভাবে যদি আপনার পেজ থাকে 10টা 20টা বা 30টা যেমন আমি কয়েকটা পেজ তৈরি করার জন্য কি করব আমার লেখার সবার শেষে ক্লিক করে এখন কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করে ধরে রাখি চাপে ধরে রাখি তাহলে অটোমেটিকলি আমার পেজ তৈরি হতে থাকবে এখন কিন্তু অটোমেটিকলি আমার পেজ তৈরি হচ্ছে এখন আমি যদি ইন্টার প্রেস ছেড়ে দেই তাহলে কয়টা পেজ তৈরি হয়েছে আপনি এখানে দেখতে পাবেন পেজ 10 of 10 মানে 10 নম্বর পেজটা 10টা পেজ তৈরি করেছি এবং পেজ আমি 10 নম্বর পেজে আছি আমি যদি মাউস পয়েন্টার ঘুরে একটু উপরে যাই এটা হচ্ছে কত নম্বর পেজ নম্বর 9 আর টোটাল পেজ হচ্ছে 10টা মানে আমি এখন 9 নম্বর পেজে আছি সো এটা হচ্ছে কত নম্বর পেজ এটা হচ্ছে 8 নম্বর পেজ বাট টোটাল পেজ হচ্ছে 10টা আপনি এখানে দেখে হয়তো বুঝতে পারছেন যে এই জিনিসটা কি এখন অফিসের কাজের জন্য আপনার পেজ থাকতে পারে 20টা বা 30টা সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি কিভাবে 1 নম্বর পেজে যাবেন এখন আমি আছি কত নম্বর পেজে 8 নম্বর পেজে আছি 8 নম্বর পেজ থেকে আমি ডিরেক্টলি কোথায় যাব 1 নম্বর পেজে যেতে চাচ্ছি তাহলে কিভাবে যাব এই রিপ্লেসে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখানে গো টু নামে একটা অপশন পাচ্ছেন সো গো টুতে ক্লিক করুন আমি কত নম্বর পেজে যাব 1 এখানে চেয়ে আমি লিখব 1 লেখার পর গো টুতে ক্লিক করলে আমি কিন্তু সরাসরি 1 নম্বর পেজে চলে আসছি এই যে দেখেন পেজ নম্বর 1 টোটাল পেজ আমি যদি 5 নম্বর পেজে যেতে চাই এখানে 5 লিখেন 5 লিখে গো টুতে ক্লিক করুন দেখেন আমি এখানে লক্ষ্য করুন পেজ নম্বর 5 তার মানে আমি এখানে 5 নম্বর পেজে আছি সো এইভাবে আপনার পেজ যদি 20 বা 30 থাকে সেক্ষেত্রে আপনি যত নম্বর পেজে যেতে চান এখানে চেয়ে আপনি জাস্ট কমান্ড করে দেবেন যদি 20 নম্বর পেজে যেতে চান এখানে 20 লিখবেন দেন হচ্ছে গো টু বাট আমার পেজ আছে টোটাল 10টা সো 10টার বেশি যাবে না সো গো টু দিলেও আমার টোটাল পেজ 10ই দেখাবে মানে 10 নম্বর পেজই বেশি দেখাবে না যদি 20 থাকতো বা 30 থাকতো সেক্ষেত্রে 20 নম্বর পেজে আমার যেত সো আমরা এটাও বুঝতে পারলাম যে কীভাবে আমরা করতে পারি গো টু পেজ করতে পারি দেন হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার কীভাবে আমরা পেজ নাম্বার দেব ওকে পেজ নাম্বারটা হচ্ছে যেমন আমার পেজ আছে টোটাল 10টা এই 10টা পেজে আমি পেজ নাম্বার দিতে চাচ্ছি যেগুলো 1 2 3 4 এইভাবে লেখা থাকবে পেজ নাম্বারগুলো আচ্ছা পেজ নাম্বার
আমরা যদি নর্মালি থিঙ্ক করি যে কোনো বইয়ের হয়তো বইয়ের কোনো উপরে কোনো একটা সাইটে নাম্বার থাকে অথবা আবার পেজ বইয়ের নিচের দিক দিয়ে যে কোনো একটা জায়গায় হয়তো পেজ নাম্বার থাকে। সো পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে ইনসার্ট থেকে আমরা যাব হচ্ছে এই পেজ নাম্বারে। সো পেজ নাম্বার দেওয়ার জন্য আমি হোমে ছিলাম, হোম থেকে যাব হচ্ছে ইনসার্ট থেকে যাব পেজ নাম্বারে। যেটা আমি বলছিলাম যে পেজের নাম্বার টপ অফ পেজও থাকতে পারে, বটম অফ পেজও থাকতে পারে। টপ অফ পেজ মানে কি পেজের উপরে, আর বটম অফ পেজ মানে কি পেজের নিচে। যদি আপনি টপ অফ পেজে দিতে চান তাহলে টপ অফ পেজে যে সোজা মানে এই দাগের মাঝখান দিয়ে আপনি বের হবেন এখানে, আর যদি এই ঘরগুলো যদি এই পাশে আসে তাহলে সোজা এই পাশ দিয়ে বের হবেন। আর বটম অফ পেজে যেতে চাইলে বটম অফ পেজ থেকে সোজা এইভাবে বের হবেন। অনেকে আমরা যেটা করি টপ অফ পেজ থেকে যায় এইভাবে ঘুরে তারপর আসি, কিন্তু এটা কিন্তু রাইট নিয়ম না। তখন আপনি যখন এইভাবে যখন আসছেন তখন কিন্তু আর টপ অফ পেজে থাকলেন না, আপনি অন্য একটা ফরম্যাটে চলে গেছেন। তাহলে টপ অফ পেজে যেতে চাইলে টপ অফ পেজে সোজা বের হবেন। এখানে দেখেন প্লেন নাম্বার 1 আছে, প্লেন নাম্বার 2 আছে, প্লেন নাম্বার 3 আছে। এই প্লেন নাম্বার 1 মানে কি, এই যে আপনি এখানে একটু যদি লক্ষ্য করেন ভালো করে দেখেন এটা ছোট করে 1 লেখা আছে, এবং এটা যদি একটা ফুল পেজ হয়, পেজের উপরের অংশ হয়, তাহলে দেখেন এই নাম্বারটা কোথায় লেখা আছে বাম পাশে, মানে টপ অফ পেজেই হবে। কোন দিকে হবে? বাম দিকে হবে। আর প্লেন নাম্বার 2তে এই নাম্বারটা কোথায় আছে? মিডলে আছে। তার মানে এটাতে ক্লিক করলে এই পেজ নাম্বারটা মিডলে চলে যাবে, আর প্লেন নাম্বার 3তে দিলে রাইট সাইডে চলে যাবে। যেমন আমি যদি প্লেন নাম্বার 1 দিয়ে দেখি তাহলে আপনি ক্লিয়ার হবেন। দিলাম এটা 1, এই যে দেখেন হেডার বলা হয়, পেজের উপর অংশকে হেডার বলা হয়। দেখেন আমি বাম দিকে দিয়েছি, এটা বাম দিকে আসছে 10 নম্বর। আপনি যদি একটু উপরে চলে যান এই যে 9 নম্বর, এই হেডারে 8 নম্বর। সো আপনি যদি এই পেজ নাম্বারটা আবার মিডলে নিয়ে আসতে চান, মানে হেডার মানে কি উপরেই হবে কিন্তু এই নাম্বারটা কোথায় হবে? মাঝখানে হবে। তাহলে আমি আবার পেজ নাম্বারটা এখানে চলে আসছে, এখান থেকে যে আমি টপ অফ পেজে যাব, যে কোনটা দিব? প্লেন নাম্বার 2 দেব। দেখেন আমার পেজ নাম্বারটা এখান থেকে মাঝখানে চলে আসছে। আবার যদি ডান দিকে দিতে চাই তো টপ অফ পেজে যে আমি ডান দিকে ক্লিক করবো, ডান দিকে চলে আসছে। সো আপনি বুঝতে পারলেন যে টপ অফ পেজে আমি কিভাবে দিব। আর যদি এইভাবে পেজ নাম্বার আপনি কিন্তু হয়ে গেছে, পেজ নাম্বার দেওয়ার পর যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যদি আবার প্রথম পেজে যাই, আমরা প্রথম পেজে যাওয়ার পর দেখেন আপনার লেখাগুলো কি হয়ে গেছে? মিউটের মতো হয়ে গেছে। মিউট মানে কি? অস্পষ্ট হয়ে গেছে। তার মানে আপনি ইচ্ছা করলে আপনার এই পেজের মধ্যে লিখতে পারছেন না, মানে এই পেজের মধ্যে লিখতে পারবেন না। যখন আপনার এটা হাইলাইট করা থাকে, এই নাম্বারটা হাইলাইট করা থাকে, তখন এটা মানে একটু ডিম করা থাকে, মানে হালকা আলো দেওয়া থাকে। এখন আপনি যদি এই পেজের মধ্যে আবার লিখতে চান, মানে মূল পেজটাই হচ্ছে আপনার কোথায়, এইখান থেকে শুরু করে এইগুলো হচ্ছে আপনার মূল পেজ, মানে এগুলো হচ্ছে মূল পেজ। এখানে যদি আবার লিখতে চান তাহলে কী করবেন? এই পেজের মধ্যে আপনার মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখেন আপনার পেজ নাম্বারটা এখন কি হয়ে গেছে? এখন মিউট হয়ে গেছে, মানে ডিমের মতো হয়ে গেছে, মানে অস্পষ্ট হয়ে গেছে, আর এগুলো স্পষ্ট হয়েছে। তার মানে এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে লিখতে পারবেন যেটা আপনি লিখতে চাচ্ছেন না কেন। পেজ নাম্বার কিন্তু আছে 1 2 3 4 5 6 এগুলো আছে। যদি পেজ নাম্বার না লাগে ইনসার্টে যান, ইনসার্ট থেকে পেজ নাম্বারে যান, দেন হচ্ছে রিমুভ পেজ নাম্বার। এখন কিন্তু পেজ নাম্বার আর কোনো পেজেই থাকবে না বা নেই। সেম একইভাবে পেজ নাম্বার আপনি কি করতে পারেন? বটম অফ পেজও দিতে পারেন। বটম অফ পেজে বাম দিকে, মাঝখানে, ডান দিকে এটা দিলে কি হবে? সবগুলি কি হবে? ওই যে ফুটারে হচ্ছে। ফুটার মানে কি? নিচ দিকে একটা পেজের আমরা আগে হয়েছে হেডারে, বাট এবার আমরা কি দিয়েছি? ফুটারে দিয়েছি। এটা বাম দিকে হয়েছে। পেজ নাম্বার যদি মিডলে দিতে চাই তাহলে আমরা প্লেন নাম্বার 2 দিব, মাঝখানে চলে আসছে। ডান দিকে দিতে চাইলে বটম অফ পেজে যেয়ে সোজা বের হয়ে এই প্লেন নাম্বার 3 দিব, চলে আসছে। অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক না করতে চান, এখানে ক্লোজ হেডার ফোল্ডার করে দিতে পারেন, মানে করে দিলেও কিন্তু আমরা এখানে এই লেখাটা স্পষ্ট হয়ে গেল। পেজ নাম্বার যদি না লাগে আবার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর আমরা পেজ নাম্বারে যাব, দেন হচ্ছে রিমুভ পেজ নাম্বার চলে গেল। সো আমরা কীভাবে পেজ নাম্বার দিতে হয় সেটা শিখলাম। সো এখন আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 4 নিয়ে। আমরা এখন ক্লাস 4 নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে হাউ টু ক্রিয়েট কভার, ব্ল্যাঙ্ক অ্যান্ড পেজ ব্রেক। ওকে, আমরা ওয়ার্ড ফাইলে এবার চলে গেলাম। এখানে আমার টোটাল 10টা পেজ আছে, আমি পেজগুলোকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল এ সিলেক্ট করলে সম্পূর্ণ পেজই আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখন আমার কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে আমার সব পেজ ডিলিট হয়ে জাস্ট পেজ 1 থাকলো, মানে একটা পেজ থাকলো। এখন হচ্ছে ওকে, আমরা কভার পেজ কীভাবে তৈরি করব? আমরা প্রথমে বুঝতে হবে কভার পেজটা কী।
যেমন আপনারা একটা বই পড়ছেন অথবা কোনো একটা ডায়েরি দেখছেন অথবা কোনো একটা খাতা দেখছেন, দেখবেন সবার প্রথম যে মলাট বা উপরে যে জিনিসটা থাকে, উপরে যে কাভারটা থাকে সেটাকে বলা হয় কাভার পেজ। সো আপনি কিভাবে কাভার পেজ তৈরি করবেন? নর্মালি আমরা কোনো বইয়ের কাভার পেজ বা কোনো ডায়েরির কাভার পেজ এগুলো তৈরি করা হয় হচ্ছে ফটোশপ দ্বারা। বাট যদি নর্মাল মানের মানে মোটামুটি মানের যদি কোনো কাভার পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেও এই কাভার পেজ তৈরি করতে পারেন। সো কাভার পেজ তৈরি করার জন্য আপনি যদি হোমে থাকেন, আপনি চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে দেখবেন যে কাভার পেজ নামে একটা অপশন আছে। সো কাভার পেজে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা ডেমো দেখতে পাচ্ছেন। ডেমো মানে এক্সাম্পল। সো এই এক্সাম্পল অনুযায়ী আপনি কিন্তু এই কাভার পেজগুলো নিতে পারেন। যেমন আমি এই মুহূর্তে পছন্দ করলাম এই একটা কাভার পেজ আমি নিতে চাচ্ছি। সো এটার মধ্যে আমি ক্লিক করলাম। সো এই কাভার পেজটা কিন্তু চলে আসছে। ওকে, এখন আমাকে এটাগুলো লিখতে হবে, এডিট করতে হবে। এখন যদি যেটার জন্য আপনি কাভার পেজ তৈরি করছেন সেটার জন্য যদি ইয়ারটা দেওয়া বাধ্যতামূলক হয় বা দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনি এই ইয়ারের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর যদি আজকে ডেট অনুযায়ী দিতে চান তাহলে টুডে দিয়ে দেবেন। টুডে দিলেই এই 2020 সালটা এখানে উঠে গেল। ওকে, তারপরে হচ্ছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেল মানে হচ্ছে মানে আপনি যার জন্য বইটা তৈরি করছেন সেটার নাম কি। যেমন আমি একটা বই লিখতে চাচ্ছি বা আমি একটা সুভিনিয়র তৈরি করতে চাচ্ছি। সুভিনিয়রটা হচ্ছে একটা প্রোগ্রাম যেটা প্রত্যেক বছরে বের করা হয়। যেমন এই প্রোগ্রামটার নাম হচ্ছে ইনসেপশন। তাহলে আমি এখানে ডকুমেন্ট টাইটেলে যাই, এখানে ক্লিক করে ডকুমেন্ট টাইটেলের মধ্যে ক্লিক করে আমি লিখব ইনসেপশন। ইনসেপশন আমি ইনসেপশন লিখলাম। এখন হচ্ছে ডকুমেন্ট সাবটাইটেল। ডকুমেন্ট সাবটাইটেল হচ্ছে এই ইনসেপশনটা মানে এটা যদি টাইটেল হয়, টাইটেল মানে শিরোনাম হয়, তাহলে উপশিরোনাম কি। যেমন এটা হচ্ছে 4th ইনস্টলেশন সিরেমনি। তাহলে আমি এখানে লিখব 4th ইনস্টলেশন সিরেমনি। ওকে, আমি সিরেমনি লিখলাম, এটা আমার লেখা শেষ। এখানে যদি এসে দেখেন ডিজিটালি নামে একটা লেখা অটোমেটিকলি আছে, আমি এটা যেহেতু কোনো কিছুই লিখি নাই। সো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এটা কী লেখা আসছে, অথর। অথর মানে লেখক। মানে এখন যদি কোনো লেখকের বইটা লিখে সেক্ষেত্রে লেখকের নামটা এখানে লিখে দিতে পারে। যেমন আমি এই বইটা আমি নিজে লিখছি। সো এখানে আমি আমার নাম লিখব। যেমন আমার নাম হচ্ছে শৌকত। আমি আমার নাম লিখলাম শৌকত। তারপরে এখানে দেখেন কোম্পানি অ্যাড্রেস আছে, আর এটা হচ্ছে কি কোম্পানি। এটা যদি কোনো কোম্পানির আন্ডারে হয় বা কোম্পানি বলতে আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম্বারে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, কোম্পানির নেম। যেমন এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের একটা ক্লাব আছে, ক্লাবের নাম দিলাম হচ্ছে র্যাক 27 গাজীপুর। র্যাক 27 গাজীপুর। এটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের নাম। এখন কোম্পানি বলছে কোম্পানির নামই দিতে হবে সেটা না, আপনি যদি মনে করেন কোনো প্রতিষ্ঠানের নাম দেবেন বা অন্য কোনো কিছু নাম দেবেন, যে কোনো নামই এখানে দিতে পারেন। আর কোম্পানির অ্যাড্রেস মানে এই ইনসেপশন বা এই র্যাক 27 গাজীপুর এটা কোথায় অবস্থিত, এটা আমি বললাম হচ্ছে টঙ্গী গাজীপুর। সো আমি এখানে টঙ্গী গাজীপুর লিখব। টঙ্গী গাজীপুর কমা দিলাম, গাজীপুর লিখব এখন গাজীপুর। ওকে, এই যে দেখেন আমার কিন্তু এই কাভার পেজ লেখা শেষ হয়ে গেল। এখন আপনি এই দ্বিতীয় পেজ থেকে মানে এই বই সম্পর্কে আপনার যেগুলো লেখা দরকার সেই লেখাগুলো আপনি এখান থেকে লেখা শুরু করবেন। ওকে, এখন যদি আপনি মনে করেন যে না আমার এই কাভার পেজ পছন্দ হয়নি, অন্য কোনো একটা কাভার পেজ নিতে চাচ্ছি, সো কাভার পেজে আবার যান, যাওয়ার পর এখান থেকে আবার চুজ করেন। যেমন আপনি এটা নিতে চাচ্ছেন, সো এটার মধ্যে ক্লিক করুন। এটাই কিন্তু হয়ে গেছে। দেখেন আপনাকে আর নতুন করে লিখতে হলো না, বাট নতুন যে জিনিসটা থাকতে পারে না এখানে সবগুলি চলে আসছে, মানে আপনি যা যা এর আগে দিয়েছিলেন সেগুলোই আছে। সেম একইভাবে অন্য একটা নিতে পারেন, যেমন আপনি নিতে চাচ্ছেন এটা। সো এটার মধ্যে ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করার পর এটা চলে আসছে। যেমন এখানে একটা পিকচার আছে, পিকচারটা যদি চেঞ্জ করে আপনি অন্য কোনো পিকচার দিতে চান, পিকচার চেঞ্জ করতে চাইলে আমরা সেকেন্ড ক্লাসে মানে এর পরবর্তী ক্লাসে দেখাবো কীভাবে পিকচার ইনসার্ট করতে হয়, সেই নিয়মগুলো দেখাবো। যে পিকচার আছে সেটাই থাক। এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এখানে কিন্তু বুঝতে পারবেন ড্র ইউর রিডার ইন ইউর এঙ্গেজিং অ্যাবস্ট্রাক্ট, মানে আপনার রিডার যে পড়বে বইটা তাদের জন্য এঙ্গেজ করার জন্য। এঙ্গেজ করার জন্য মানে কি আপনার বইয়ের প্রতি যাতে আকৃষ্ট হয়, আকৃষ্ট হওয়ার জন্য আপনি 2 লাইন বা 3 লাইন
বা একটা সেন্টেন্স আপনি এখানে লেখেন, যে সেন্টেন্সের কারণে কি করবে, সে অ্যাট্রাকশন হয়ে বইটা পড়বে। যেমন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক, আমি যেমন এখানে দেখলাম দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক, আমি এই কথাটা লিখলাম। এই কথাটা দেখার কারণে কি হবে, যে ভিউয়ার্সটা আমার এই বইটা হাতে নিয়ে যখন এই কাভারের মধ্যে দেখবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক, তখন সে আকৃষ্ট হয়ে বইটা হয়তো পড়া ট্রাই করবে। সেম একইভাবে এখানে অথরের নাম আছে, তারপর কোর্স টাইটেল, এটা যদি কোনো কোর্সের আকার হয়ে থাকে সেক্ষেত্রে কোর্সের নাম কি, সেই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। আর যদি মনে করেন যে না এটা কোনো কোর্স সিস্টেম না, এটা জাস্ট বই, সো এখানে ক্লিক করুন, যে কোর্সের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, একবার ডিলিট করলে চলে যাবে। ওকে, দেন হচ্ছে যে আপনি দ্বিতীয় পেজ থেকে আপনার যেগুলো লেখা দরকার সেগুলো আপনার বই আকারে সেগুলো লিখতে পারেন। যদি কাভার পেজ এখন যদি না লাগে, কাভার পেজে যাওয়ার পর রিমুভ কারেন্ট কাভার পেজ মানে ক্লিক করলে আমার কাভার পেজটা চলে গেল। সো এটা শিখলাম যে কীভাবে কাভার পেজ তৈরি করতে হয়। দেন হচ্ছে ব্ল্যাঙ্ক, কীভাবে ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড পেজ ব্রেক করব। আচ্ছা, ব্ল্যাঙ্ক মানে কি, যেমন ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি বা সাদা পাতা, যেমন আপনি এই পেজের মধ্যে লিখছেন, এই পেজের মধ্যে আপনার প্রয়োজনীয় যেগুলো রাখা দরকার সেগুলো লিখছেন। হঠাৎ মনে হলো আপনার একটা নতুন পেজ দরকার, মানে ব্ল্যাঙ্ক একটা পেজ দরকার। পেজ আছে এখানে কয়টা? একটা, তার মানে আপনার দ্বিতীয় একটা পেজ লাগবে। তখন এই কাভার পেজের নিচে আপনি লক্ষ্য করুন ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন দেওয়া আছে। সো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করুন, দেখেন অটোমেটিকলিভাবে আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে আসছে, যে দ্বিতীয় পেজটা একদম সম্পূর্ণ সাদা একটা পেজ। এই পেজের মধ্যে আবার আপনার যেগুলো লেখা দরকার সেগুলো আপনি লিখতে পারেন। সো ব্ল্যাঙ্ক পেজে আপনি যতবারই ক্লিক করবেন প্রত্যেকবারেই একটা একটা করে পেজ তৈরি হতেই থাকবে। আপনি যতবার দেখেন এখন 6 নম্বর পেজ হয়ে গেছে, আবার ব্ল্যাঙ্ক পেজে চাপ দেন 7 নম্বর। সো হতেই থাকবে এভাবে যতবার আপনি ব্ল্যাঙ্ক পেজে চাপ দেবেন। সো আমরা শিখলাম যে কীভাবে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে হয়। আমি কন্ট্রোল এ সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম, সবগুলো পেজ ডিলিট হয়ে আবার এক পেজ থাকলো, পেজ 1 থাকলো। আচ্ছা, দেন হচ্ছে কীভাবে আমরা পেজ ব্রেক করব। পেজ ব্রেক করব, পেজ ব্রেক বলতে বোঝানো হচ্ছে, যেমন আমি এখানে কিছু আপনি এ লিখলেন, তারপর কিছু বি লিখলেন এবং কিছু সি লিখলেন। আপনাকে বলা হলো এগুলো এক পাতে থাকবে, বিগুলো এক পাতে থাকবে এবং সিগুলো আলাদা পাতে থাকবে। এইগুলোকে আলাদা করার জন্য এরপরে ক্লিক করুন, ক্লিক করার পর এখন পেজ ব্রেকে চাপ দেন, দেখেন এইগুলোকে আলাদা পাতে চলে গেছে, এই শুধুমাত্র 1 নম্বর পেজে আছে। এবং 2 এবং 3 মানে বি এবং সি এখন এটা 2 নম্বর পাতায় আছে। এখন বিগুলোকে আলাদা করার জন্য বি এর মাঝখানে ক্লিক করুন, মানে বি যেখানে শেষ হচ্ছে সেখানে ক্লিক করুন, দেন হচ্ছে পেজ ব্রেকে চাপ দেন। সি আলাদা পাতায়, তারপর হচ্ছে বি আলাদা পাতায়, তারপর হচ্ছে এ আলাদা পাতায়, সবগুলি আলাদা আলাদা পাতায় চলে গেছে। মানে আগে ছিল এক পেজে, আমি পেজ ব্রেক করে এটাকে এখন 3 পেজে রূপান্তরিত করেছি, মানে এগুলো আলাদা আলাদা পেজে আমি নিয়ে গেছি। সো আপনার প্রয়োজনে যদি কোনো লাইনকে আলাদা করতে হয়, তারপর যদি কোনো প্যারাগ্রাফকে আলাদা করতে হয়, যেগুলো এক পেজের মধ্যে আছে, আপনি ভাবলেন যে এক পেজে হবে না, এগুলো আলাদা আলাদা পেজে চলে যাবে, তাহলে যেখান থেকে আলাদা করার দরকার সেখান থেকে আপনি ক্লিক করে পেজ ব্রেকে ক্লিক করলেই এটা আলাদা হয়ে যাবে। এখন যদি মনে করেন এগুলোকে আবার আলাদা আগের মতো করবেন, আবার আনডু প্রেস করুন, আনডু প্রেস করলে আবার আগের মতো হয়ে যাবে। সো এটাই হচ্ছে কীভাবে পেজ ব্রেক করতে হয়। দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ টেবিল অ্যান্ড ডিলিট টেবিল, কীভাবে আমরা টেবিল তৈরি করবো এবং টেবিল ডিলিট করব। যেমন আমি যদি এটাকে ডিলিট করে দিলাম, আমি এখানে একটা টেবিল নিয়ে আসবো। সো আপনি এই 4 নম্বর ক্লাসগুলো সব পুরোটাই পাচ্ছেন হচ্ছে এই ইনসার্টে। টেবিল নিয়ে আসার জন্য এই যে এখানে দেখেন ইনসার্ট থেকে আপনি যদি হোমে থাকেন আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে টেবিলে যাবেন, টেবিলে যাওয়ার পর এখানে ইচ্ছা মতো আপনি টেবিল, আপনি যখন এই ঘরের মধ্যে আসতেছেন আপনার এই ঘরটার মধ্যে যা দেখছেন এখানে কিন্তু সেগুলো ধারণ করছে। যেমন আমি এতদূর পর্যন্ত আসছি, ক্লিক করলাম এবং সেটাই হয়ে গেছে, মানে এটা হচ্ছে একটা টেবিল তৈরি হলো। টেবিল লাগবে না, আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেন। যারা 2007 ব্যবহার করেন তারা এখানে সিলেক্ট করার পর, অথবা এখানে পুরোটাই সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস, যেটাতে আমরা কোনো অক্ষর কাটি বা কোনো লাইন কাটি, ব্যাক স্পেসে ক্লিক করুন, এটা ডিলিট হয়ে যাবে। আমি আবার ইনসার্টে যাচ্ছি, টেবিলে যাচ্ছি, এবার ইনসার্ট টেবিল যে লেখাটা আছে এখানে লক্ষ্য করছেন, এই লেখার মধ্যে আপনি একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখন দেখেন 4x4, 4x4 মানে কি, 4x4 মানে 1 2 3 and 4, এদিকে 4টা এদিকে 4টা, 1 2
3 and 4. সো এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে কলাম বলা হয়। আর এগুলোকে বলা হয় র, এগুলোকে কি বলা হয়? এগুলোকে র বলা হয়। মানে চারটা র আছে, আবার চারটা কলাম আছে। সো এখন হচ্ছে এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ টেবিল অ্যান্ড ডিলিট টেবিল। যদি টেবিল না লাগে আপনি লেখাটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবিল করতে পারেন। ডিলিট টেবিল তারাই করতে পারবেন যারা 2010, 2013 এবং 2016 ব্যবহার করছেন, তারা এই অপশনটা পাচ্ছেন। বাট 2007 ভার্সন ব্যবহার করলে আপনি যদি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ডিলিট টেবিল অপশনটা পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিয়ে এটাকে ডিলিট করে দেবেন। সো আমি আনডু করে আবার টেবিলটা নিয়ে আসলাম। সো শিখলাম যে কীভাবে একটা টেবিল তৈরি করতে হয় এবং টেবিল ডিলিট করতে হয়। দেন হচ্ছে হাউ টু ইনসার্ট র অ্যান্ড কলাম, কীভাবে র এবং কলাম ইনসার্ট করব। র অ্যান্ড কলাম কি? যেমন আমরা আগে বলেছি এগুলোকে কলাম বলা হয়, এগুলোকে কলাম বলা হয়, এগুলোকে কলাম বলা হয়। আমার কলাম আছে কয়টা? 4টা কলাম আছে। আর র আছে কয়টা? 4টা র আছে। যেমন আমার এই রর নিচে আমার আরেকটা র লাগবে, এটা নিচে, মানে এই রর নিচে লাগবে। তাহলে কি করব? যে রড নিচে লাগবে সেই রডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্ট মানে কি? বৃদ্ধি করা বা বাড়ানো। সো ইনসার্টে যাওয়ার পর এই সোজাসুজি বের হব। বের হওয়ার পর ইনসার্ট র বিলো, ইনসার্ট র বিলো, বিলো মানে নিচ দিকে, এবং এই চিহ্ন আরও চিহ্নটা বলে দিচ্ছে যে আপনার নিচ দিকে বাড়বে। আর যদি উপর দিকে বাড়ার দরকার হয় ইনসার্ট র অ্যাবভ দেবেন। যেহেতু আমার নিচ দিকে লাগবে ইনসার্ট র বিলো দিলাম। এটা দেখেন আগে 4টা ছিল, এখন 1 2 3 4 5, 5টা হলো। সেম একইভাবে আমার কলাম আছে কয়টা? 4টা। আমার যদি কলাম আরেকটা লাগে, কোনটা লাগবে? এটার পরে ডান দিকে লাগবে। সো এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট কলাম টু দ্য রাইট, এটা ক্লিক করলে আমার ডান দিকে আরেকটা বেরিয়ে গেছে। সো এটাই হচ্ছে হাউ টু ইনসার্ট র অ্যান্ড কলাম। তারপর হচ্ছে কি? ডিলিট র অ্যান্ড ডিলিট কলাম। কীভাবে র এবং কলাম ডিলিট করব। যেমন আমার এই রটা লাগবে না, যদি রটা না লাগে রটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করুন, দেখেন ডিলিট সেল নামে অপশন আছে, ডিলিট সেলে ক্লিক করুন, দেন হচ্ছে ওকে, দেন ডিলিট হয়ে গেছে। এখন যদি র কেন আসলো না? যেহেতু আমরা র ডিলিট করছি, র আসার জন্য আপনার লেখাটাকে সিলেক্ট করতে হবে একটু বৃদ্ধি করে। যেমন এই যে দেখেন এখানে একটু বৃদ্ধি করাইছে, এই যে সিলেক্টটা মানে এই মার্ক থেকে, এই লাইন থেকে একটু সামনের দিকে নেবেন। নেওয়ার পর এখন আপনি রাইট বাটন ক্লিক করুন, মানে এই মার্কের মধ্যেই রাইট বাটন ক্লিক করুন, বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। মার্কের মধ্যে রাইট বাটন ক্লিক করুন, দেন হচ্ছে ডিলিট রস। এবার কিন্তু ডিলিট সেল আসেনি, এবার ডিলিট রস আসছে। সো ডিলিট রসে ক্লিক করুন, ডিলিট হয়ে গেছে। সেম একইভাবে যদি আপনার কলাম ডিলিট করতে চান, কলাম সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, ডিলিট কলাম। সেম একইভাবে যদি দুইটা একসাথে ডিলিট করতে চান, দুইটা সিলেক্ট করবেন, ডান বাটন ক্লিক করে ডিলিট কলাম, একসাথে ডিলিট। আপনি ইচ্ছা করলে টেবিলটাকে এখান থেকে ধরে বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন। সো হোয়াট এভার ইউ লাইক, আপনি টেবিলটাকে ছোটো বড় আপনার মতো করে করতে নিতে পারেন। যদি আবার কলাম বাড়াতে চাই, রাইট বাটন ক্লিক করেন, ইনসার্টে যান, ইনসার্ট কলাম টু দ্য রাইট, বেড়ে গেল। সো এটাই হচ্ছে হাউ টু ইনসার্ট র অ্যান্ড কলাম। তারপর হচ্ছে কি? স্পিল সেল অ্যান্ড স্পিল টেবিল। স্পিল মানে হচ্ছে ভাগ করা। যেমন আপনি এই ঘরটাকে ভাগ করতে চাচ্ছেন, এই ঘরটাকে 2 ভাগে ভাগ করব। তাহলে এই ঘরটাকে ভাগ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো, মানে স্পিল সেলে যাব। তারপর এই নাম্বার অফ কলাম হচ্ছে 2, মানে আমার এখানে কলাম কটা লাগবে? 2টাই লাগবে, মানে 2টা হবে। আর নাম্বার অফ র 1ই থাকবে, জাস্ট ওকে দিলাম, এখন 2 ঘর হয়ে গেছে। এই ঘরটাকে যদি 3 ঘরে ভাগ করতে চান, রাইট বাটন ক্লিক করুন, স্পিল সেলে যান, এই 2টাকে জাস্ট 3 বানিয়ে দিবেন। আপনি এখান থেকে কেটে দিয়ে 3 লিখতে পারেন, অথবা আপনি এটা আবার ক্লিক করলে বাড়তে থাকবে, আর নিচেটা ক্লিক করলে আবার কমতে থাকবে। এখন যদি ওকে দেন, এটা 3 ঘর হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি সেলগুলোকে স্পিল করতে পারেন। এগুলোকে সেল বলা হয়, প্রত্যেকটা ঘরকে কি বলা হয়? সেল বলা হয়। সেলগুলোকে আপনি ভাগ করতে পারবেন। আর স্পিল টেবিলটা হচ্ছে কি? যেমন এই ঘরটাকে যদি আপনি টেবিলের মতো করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করুন, স্পিল সেলে যাবেন, নাম্বার অফ রটাকে যেমন 1 আছে এটাকে জাস্ট 2 করে দেন, দেন ওকে দেন, দেখেন এটা কিন্তু একটা টেবিলের মতো হয়ে গেছে। সো ইটস কল দ্য স্পিল টেবিল। সো শিখলাম যে আসলে কীভাবে স্পিল টেবিল করতে হয়। আরেকটা বিষয় যেখানে এখানে ইনক্লুডেড নেই, সেটা হচ্ছে মার্সেল। মার্সেলটা হচ্ছে যেমন আমার এই 2 ঘরকে 1 ঘর করতে হবে। এই 2 ঘরকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এই সিলেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করুন, দেন হচ্ছে মার্সেল করলে দেখেন 1 ঘর হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এই প্রথম 2 ঘরকে 1 ঘর করবো, 2 ঘর সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, মার্সেল, আবার এই 2 ঘর 1 ঘর হয়ে গেছে। এছাড়াও
আমরা আমাদের ইচ্ছা মতো টেবিলটাকে তৈরি করতে পারি কি দ্বারা? ড্র টেবিল দ্বারা। ড্র টেবিল কোথায় পাবো? ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক করব, দেন হচ্ছে দেখেন ড্র টেবিল নামে একটা অপশন আছে। সো ড্র টেবিলে ক্লিক করলাম। এখন আপনি যেমন এখানে আপনি একটা দাগ টেনে দিবেন, তারপরে ভাবলেন যে এখানে একটা দাগ টেনে দিবেন, আপনি দাগ টেনে দিলেন। আবার যদি মনে করেন এখানে একটা দাগ টেনে দিবেন, আপনি যদি মনে করেন এখানে আরেকটা দাগ টেনে দিবেন, এখানে আরেকটা দাগ টেনে দিবেন। সো হোয়াট এভার লাইক, আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই আপনার টেবিলটাকে সাজাতে পারছেন ড্র টেবিলের মাধ্যমে। ড্র টেবিলের কাজ শেষ, আবার ড্র টেবিলে একটা ক্লিক করুন, ড্র টেবিল অপশনটা এখন ওইটা থেকে চলে যাবে। সো এটাই শিখছিলাম যে হাউ টু স্প্লিট সেল, স্প্লিট টেবিল, তারপর মার্জ সেল, ড্র টেবিল, এগুলো হচ্ছে শেখার অপশন। দেন ফাইনাল হচ্ছে ক্রিয়েট বর্ডার, কীভাবে আমরা এই টেবিলটার বর্ডার তৈরি করব। যেমন এই হচ্ছে আমার একটা টেবিল। সো এই টেবিলটার বর্ডার তৈরি করার জন্য, সো টেবিলটাকে যদি আপনি বর্ডার করতে চান তাহলে আপনাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, টেবিল সিলেক্ট বলতে আপনি এইখানে যদি ক্লিক করেন তাহলে এই অপশনগুলো আসবে, মানে আপনাকে এই অপশনটা নিয়ে আসতে হবে। অপশনটা নিয়ে আসার জন্য আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এই অপশনগুলো আসবে, এই অপশনগুলো। তাহলে আমরা কী করব? টেবিলের সবার কর্নারে চলে যাব। এই যে এখানে দেখেন প্লাসের মতো একটা দেখতে পাচ্ছেন। সো এখানে এসে আমরা কী করব? মাউসে এসে ডাবল ক্লিক করব, করলে অপশনগুলো আসবে। প্রথমে আমরা কি করব? লাইন স্টাইল নেব। লাইন স্টাইলগুলো হচ্ছে এটা। সো এই লাইন স্টাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোন লাইন দ্বারা বর্ডারটা দিতে চাচ্ছি, যেমন আমি এই লাইন দ্বারা দিতে চাচ্ছি, অথবা আমি এই লাইন দ্বারা দিতে চাচ্ছি। এই লাইন সিলেক্ট করলাম। দেন বর্ডারে এখানে না, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অল বর্ডারে ক্লিক করব। অল বর্ডারে ক্লিক করলে দেখেন আমার বর্ডারটা সেম যে লাইন স্টাইলটা নিয়েছিলাম সেই আকারেই কিন্তু আমার বর্ডারটা হয়ে গেছে। আমি যদি আবার আগের মতো করতে চাই, এখানে আবার ডাবল ক্লিক করব। দেন হচ্ছে লাইন স্টাইলে যাব। আমার লাইন স্টাইলের সচরাচর কোনটা ছিল? প্রথম যেটা ছিল সেটাই আমার আগে ছিল। সো প্রথমটাতে সিলেক্ট করলাম। দেন বর্ডারে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন হচ্ছে অল বর্ডার, আবার আগের মতো হয়ে গেল। আমি যদি এই বর্ডারটাকে আরও একটু আকর্ষণীয় মানে কালারফুল করতে চাই, সেম একইভাবে এখানে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে লাইন স্টাইল নিব, যেমন আমি এই লাইন স্টাইল নিলাম। দেন পেন কালারে চলে যাব। পেন কালারে যদি আপনি কোনো কালার নিতে চান, যেমন আমি এখান থেকে গ্রিন একটা কালার নিলাম। দেন বর্ডারে অ্যারো চিহ্নতে ক্লিক করব, জাস্ট অল বর্ডারে ক্লিক করব। তাহলে আমার বর্ডারের কালারটা সেম যে কালারটা দিয়েছে সেই কালারটাই ধারণ করেছে। আবার আগের মতো করব। এখানে আবার ডাবল ক্লিক। দেন হচ্ছে লাইন স্টাইলে যাব। লাইন স্টাইলে ছিল এটা। পেন কালারে যাব। পেন কালার ছিল আমার অটোমেটিক। অটোমেটিক মানে কি? কালো কালার। সো কালো কালারে ক্লিক করলাম। বর্ডারে অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন হচ্ছে অল বর্ডার। অল বর্ডার ক্লিক করলে আবার আগের মতো হয়ে গেল। সো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল হচ্ছে 4 নম্বর ক্লাস। এখন আমরা আলোচনা করব হচ্ছে 5 নম্বর ক্লাস নিয়ে। 5 নম্বর ক্লাসের শুরুতে কি আছে? হাউ টু ইনসার্ট পিকচার অ্যান্ড শেপস। ওকে, আমার টেবিল লাগবে না। টেবিলটার মধ্যে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেসে চাপ দিলাম। এখন আমি এখানে কিভাবে পিকচার নিয়ে আসবো? পিকচারের জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে গেলে দেখবেন এখানে পিকচার্স, একটা হচ্ছে অনলাইন পিকচার্স। দ্যাটস মিন আপনি এই পিকচার ক্লিক করে আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে সেই পিকচারগুলো নিয়ে আসতে পারেন। আর অনলাইন পিকচারে ক্লিক করে যদি মনে করেন অনলাইন থেকে কোনো কিছু ব্রাউজ করে কোনো পিকচার ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অনলাইন পিকচারে ক্লিক করে আপনি এখানে নিয়ে আসতে পারেন। প্রথমে আমার কম্পিউটারে যে পিকচার আছে সেই পিকচার দিয়ে দেখাচ্ছি। সো পিকচারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পিকচার আছে হচ্ছে, মানে এটা ডেস্কটপে থাকতে পারে, এটা ডাউনলোডে থাকতে পারে, এটা ডকুমেন্টে থাকতে পারে, হোয়াট এভার, অথবা পিকচারের মতো থাকতে পারে। যেমন আমার ডাউনলোডে হয়তো বেশ কয়েকটা পিকচার আছে। আমি এখান থেকে আমার একটা পিকচার নিতে চাচ্ছি। যেমন এই মুহূর্তে আমি এই পিকচারটা নিতে চাচ্ছি। সো পিকচারের মধ্যে ডাবল ক্লিক করলাম, আমার পিকচারটা আসছে। আপনি চাইলে পিকচারটা অনেক বড় হচ্ছে, পিকচারটা ছোটো করতে পারেন। ছোটো করবো কীভাবে? পিকচারের নিচে আসবো, আসার পর এই কর্নারে চলে আসবো। কর্নারে আসলে দেখেন আমার যখন ঠিক এই কর্নারে আসি তখনই কিন্তু আমার মাউসটা কি অ্যারো চিহ্নের মতো হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন আমার মাউসে লেফট বাটনে ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে আড়াআড়িভাবে এদিকে না নিয়ে আমরা এদিকে নিব, আড়াআড়িভাবে উপর দিকে নিব। এটা নিলে এখন যদি ছাড়ি মাউসটা ঘুরিয়ে উপর দিয়ে দেখেন ছোটো হয়ে গেছে। আপনি চাইলে আরও ছোটো করতে পারেন। আপনি চাইলে এখান থেকে প্রস্থ কমাইতে পারেন, এখান থেকে আপনি দৈর্ঘ্য কমাতে পারেন। মানে আপনার যেভাবে সুবিধা একটা পিকচারটাকে নিয়ে কাজ করার, ঠিক সেভাবে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি অন্য একটা পিকচার নিয়ে আসতে চাচ্ছি। যদি অন্য একটা পিকচার নিয়ে এসে যান, ইনসার্টে যান, পিকচারে যান। পিকচারে যাওয়ার পর আমি পিকচারের মধ্যে গেলাম। এখানে স্যাম্পল বেশ কয়েকটা পিকচার আছে। স্যাম্পল পিকচারে ডাবল ক্লিক করলাম। যেমন এখান থেকে আমি টিউলিপ নিয়ে আসবো। সো টিউলিপের মধ্যে ডাবল ক্লিক করে টিউলিপটা চলে আসে। সেম একইভাবে পিকচারটাও আমি কর্নারে চাপতে ধরে ছোটো করলাম। আপনি
যতটুকু চাচ্ছেন ঠিক ততটুকু। এখন আমি চাচ্ছি যে আমার পিকচারটাকে এটা সরায় নিয়ে আসবো অথবা এটা একটু নিচে নিয়ে আসবো, বাট আপনি যতই চাপে ধরে নিয়ে আসার ট্রাই করছেন না কেন, এটা ছুটছে না। সরার জন্য আমরা যেটা করবো, যেমন এই পিকচারটা যে পিকচারটা সরাতে চান সেই পিকচারের মধ্যে যে রাইট বাটন ক্লিক করুন, দেন হচ্ছে ওয়ার্ড টেক্সটে যান, যাবো ওয়ার্ড টেক্সটে যাওয়ার পর যেমন ইনফ্রন্ট টেক্সট দিলাম, ইনফ্রন্ট টেক্সট দিলে এখন আমি এই পিকচারটার মধ্যে ক্লিক করে আমি যেখানে চাই সেখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। সেম একইভাবে এই পিকচারটাও নড়ছে না, তাহলে এই পিকচারটাকে সরানোর জন্য কী করতে পারি, রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড টেক্সটে যাব, অথবা এই পিকচারের মধ্যে ডাবল ক্লিক করে ওয়ার্ড টেক্সটটা আমরা এখানেও পাবো। এখানে ওয়ার্ড টেক্সটে চেয়ে যেমন ইনফ্রন্ট টেক্সট দিলাম, এখন আমি পিকচারটাকে যেখানে চাই সেখানে নিতে পারছি। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে পিকচারটাকে ধারণ করতে পারছেন। সো এটা হচ্ছে হাউ টু ইনসার্ট পিকচার ফ্রম ইয়োর কম্পিউটার। আপনি কম্পিউটার থেকে পিকচার, এছাড়াও দেখেন এখানে কিন্তু পিকচারে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। যেমন আপনি এই পিকচারের কালার দিবেন, যেমন এই পিকচারের কালার দিতে চাইলে কারেকশনে যান, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। আপনি যদি বেশি লাইটিং দিতে চান, তারপরে একটু কালো করবেন, আফসা করে দিবেন, এগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে কালারে যায় যদি দেখেন এখানে বেশ কয়েকটা কালার দিতে পারছেন, অতিরিক্ত কালার, এগুলো এক্সট্রা কালার। এছাড়া কালার ছাড়া দেখেন এটা একদম দেখাই যাবে না বলতে গেলে চলে। সো আপনি আপনার পিকচারটাকে বিভিন্ন ডিফারেন্স ওয়েতে নিয়ে আসতে পারেন যদি আপনি চান। এছাড়াও এখান থেকে আর্টিস্টিক ইফেক্ট দিয়ে কিন্তু মনে করেন আর্ট করলে কেমন লাগবে, যদি আপনার এই পিকচারটাকে আর্ট করতে কোনো আর্টিস্ট, তাহলে সেক্ষেত্রে কেমন দেখাইতো সেগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি করতে পারেন। যেমন এটা একটা দিলে, এটা একটা আর্টিস্টের একটা ব্যাপার, এটা একটা আর্টিস্টিক, হ্যাঁ, এগুলো হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। সো ইফেক্টগুলো দেওয়া যেতে পারে। এছাড়াও এখান থেকে আপনি কম্প্রেস পিকচার করে আমার পিকচারের যে কম্প্রেস আছে এখান থেকে এটা কমিয়ে নিয়ে আসতে পারেন। যেমন ইউজ ফর ডকুমেন্ট রেজলিউশন, আমার রেজলিউশনটা অনেক বেশি, আপনি যদি রেজলিউশন কমাইতে চান ওকে দেন, তো সেক্ষেত্রে পিকচারটা রেজলিউশন কমে যাবে। মানে পিকচারটা আগে যেমন রেজলিউশন অনেক বেশি ছিল, মানে অনেক বেশি রেজলিউশন থাকলে কি হয়, পিকচারটা কাজ করতে বা মুভ করাইতে একটু ঝামেলা হয়, বাট এখন রেজলিউশন কমিয়ে ফেলেছে, এখন খুব ইজিলি হয়ে গেছে। এছাড়াও আপনি এখানে যে পিকচার স্টাইলগুলো দেখতে পাচ্ছেন, আপনার পিকচারে কোনো স্টাইল দিতে চাইলে সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারেন। এই স্টাইলগুলো যদি পছন্দ না হয় এখানে ক্লিক করুন, এখান থেকে আপনি আরও ডিফারেন্ট পিকচারের স্টাইলগুলো পেয়ে যাবেন। সেম একইভাবে এটাতেও ক্লিক করে যদি আপনি আলাদা আলাদা স্টাইল দিতে চান, এখানে যেমন এটা দিলাম, এটাও হয়ে গেল, যেমন এটার জন্য আমি আরেকটা দেবো, এটা দিলাম, এটাও হয়ে গেল। সো হোয়াট এভার ইউ লাইক। সো এইভাবে আপনি পিকচারে বিভিন্ন স্টাইল দিতে পারেন। পিকচার লাগবে না, পিকচার মধ্যে ক্লিক করুন, দেন ডিলিট প্রেস করুন, ডিলিট হয়ে গেলো। এই পিকচারও লাগবে না, পিকচারের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এখন হচ্ছে অনলাইন পিকচার আমরা নিয়ে আসবো। ইনসার্টে যাচ্ছি, অনলাইন পিকচারে ক্লিক করলাম। অনলাইনে পিকচার ক্লিক করলে এখানে আপনাদের বলে রাখি সেই জিনিসটা হচ্ছে অনেকেরই উইন্ডোজ আপডেট করা থাকে না, অথবা আপনারা এই গুগল ক্রোম, তারপর মোজিলা ফায়ারফক্স, এগুলো অনেকের আপডেট করা থাকে না। যদি এগুলো আপডেট না করা থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। সো আপনারা যে সার্চ ইঞ্জিন দ্বারা এগুলো সার্চ করবেন সেগুলো যাতে আপডেট করা থাকে। যেমন বিং ইমেজ সার্চ, এখানে আপনি কী ধরনের ইমেজ খুঁজতেছেন, যেমন আমি এখানে ফ্লাওয়ার ইমেজ খুঁজতেছি, ফ্লাওয়ার দেওয়ার পর আপনি এইখানে সার্চ অপশন আছে, সার্চ বিং, এখানে ক্লিক করুন, একটু ওয়েট করতে হবে, চলে আসছে। এখানে ডিফারেন্ট অনেকগুলো পিকচার আসে। এখন যে পিকচারটা আপনার জন্য পছন্দ হয়েছে, যে পিকচারটা আপনার জন্য খুব ভালো লেগেছে, যেমন আমি এই মুহূর্তে এই পিকচারটাই নিতে চাচ্ছি, যেমন এই পিকচারটাই নিব। সো এই পিকচারের মধ্যে আমি ক্লিক করলাম, এইতে টিক চিহ্নতে ক্লিক করার পর এখন ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে মানে এটা ডাউনলোড হয়ে নামবে। সো এই নেমে গেছে অলরেডি। অনেকের হয়তো একটু দেরি হতে পারে যদি ইন্টারনেট স্পিড ভালো না থাকে। তারপর পিকচারটাকে আপনি ছোটো করতে পারেন, বড় করতে পারেন। হ্যাঁ, আপনি এখানকে ধরে জাস্ট দৈর্ঘ্য, আপনার প্রস্থটা কমিয়ে নিয়ে আসতে পারেন, আর এটিতে আপনি দৈর্ঘ্য ছোটো করে নিয়ে আসতে পারেন। সেম একইভাবে পিকচারটাকে সরানোর জন্য আপনি কী করবেন, পিকচারের মধ্যে ডাবল ক্লিক করবেন, দেন ওয়ার্ড টেক্সট, দেন হচ্ছে এখান থেকে বিহাইন্ড টেক্সট, টপ অফ বটম, যেমন টপ অফ বটম দিলাম, এরপরও কিন্তু আপনি এটাকে সরাতে পারছেন। ঠিক আছে। সো আমরা শিখলাম যে কীভাবে অনলাইন পিকচার নিয়ে এসে আমরা এখানে ইনসার্ট করতে পারি। আপনি যে কোনো টাইপের পিকচার এখান থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। পিকচার লাগবে না, ডিলিট করে দিলাম, পিকচার চলে গেল। দেন হচ্ছে আমরা এখানে শিখছিলাম যে শেপস। তারপর হচ্ছে কি শেপস মানে হচ্ছে বিভিন্ন প্রকার আকার আকৃতি আমরা কোথায় পাচ্ছি, এগুলো ইনসার্টে পাবো। ইনসার্ট থেকে যেমন পিকচার, অনলাইন পিকচার, এরপর দেখেন শেপস আছে। তো শেপসে ক্লিক করুন, ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের শেপস আপনি দেখতে পারবেন। যেমন আপনার কোনো বৃত্ত দরকার, সো বৃত্তের মধ্যে একটা ক্লিক করুন, ক্লিক করার পর
আপনি এই ঘরের মধ্যে আসুন। এখন আপনার মাউসের বাম বাটনে ক্লিক করে চাপতে ধরে আপনি যতটুকু বড় করতে চান নিচ দিকে টানুন, বড় হবে, আবার উপর দিকে যান, আবার ছোটো হবে। সো হোয়াট এভার ইউ লাইক, আপনার বৃত্তটা কত বড় দরকার, কোন সাইজের দরকার। সো আপনি যদি এরকম দরকার হয় বা এরকম দরকার হয় বা এরকম দরকার হয়, মানে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু নিতে পারছেন। দেন হচ্ছে আপনি একটা অ্যারো চিহ্ন নিতে চাচ্ছেন, সো অ্যারো চিহ্ন নিতে পারেন। দেন হচ্ছে আপনি স্টার নিতে চাচ্ছেন, স্টারের মধ্যে ক্লিক করুন, এখান থেকে একটা স্টার নিতে পারেন। এবং এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারও দিতে পারেন। কীভাবে কালারগুলো দেবেন, যেমন এটার মধ্যে একটা কালার দিতে হবে। সো এটার মধ্যে ক্লিক করে শেপ ফিলে যাবেন। শেপ ফিলে যাওয়ার পর এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন, যেমন এটার জন্য আপনি আরেকটা কালার দিবেন এবং এটার জন্য আপনি আরেকটা কালার দেবেন। শেপ ফিলে যান, ওটা সিলেক্ট করার পর দেন হচ্ছে আরেকটা কালার দেবেন। সো আমরা শিখলাম যে আসলে কীভাবে এই শেপ থেকে বিভিন্ন প্রকার আকার আকৃতি নিয়ে এসে এখানে কাজ করানো যেতে পারে। শেপ দিয়ে আর কী করা যেতে পারে, শেপ দিয়ে যেমন আপনি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আর্ট করতে চান, জাতীয় পতাকা আর্ট করার জন্য আপনাকে ফ্লো চার্ট নিতে হবে। ফ্লো চার্ট নিলাম, নেওয়ার পর এখান থেকে মনে করেন আমি একটা বৃত্ত নিব। সো বৃত্তের মধ্যে ক্লিক করলাম, বৃত্ত নিয়ে এখানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে একটা স্ট্রিক নিব, লাইন নিলাম। লাইনটা কোথায় থেকে হবে, এখান থেকে টান দিয়ে ধরে নিচ দিকে আসবো। দেন হচ্ছে একটা স্তম্ভ তৈরি করে দিই, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে ঠিক এখান থেকে টান দিয়ে ধরে আমি এটাকে মাঝে মাঝে, যদি আপনার এটা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, এটা আপনি ধরে ছোটো করবো। যেমন এরকম হয়ে গেছে, কী করবেন, এটা একটু ছোটো করে নেন। দেন হচ্ছে এটার মধ্যে ক্লিক করে যদি এখানে থাকে, এখানে চাপ দিয়ে ধরে এটা নিয়ে আসেন, ঠিক এখানে নিয়ে এসে রাখেন। এখন আমার কালার করার দরকার। কালার করার জন্য যেমন আমার এইটার লাল কালার করবো, সো এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর সে ফিলে যাব, যে আমি রেড দিয়ে দিলাম এবং এটা কালার হবে গ্রিন। সো সে ফিলে যায়, আমি দেবো গ্রিন। সো গ্রিন হয়ে গেছে। সো এটাতেও যদি কোনো কালার দিতে চান, সে ফিলে যে আপনি যদি যেমন ব্ল্যাকে দিচ্ছি, একটু হালকা ব্ল্যাক দিচ্ছি। সো এইভাবে আপনি এখানে বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে, আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারেন, যদি আপনার সেই ধরনের ক্রিয়েটিভিটি আপনার মাথায় থাকে এবং আপনি যদি চান যে হ্যাঁ আমি এখান থেকে আরও ডিফারেন্ট কিছু তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে তৈরি করতে পারেন, যদি আপনি একটু করে ভালো করে মাথাটা খাটান। যদি না লাগে সেম একইভাবে সবগুলো সিলেক্ট করে নেন, একবার সবগুলো সিলেক্ট করে দেন, কন্ট্রোল এ দিয়ে আমরা ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। সো আমরা শেপ শিখলাম। দেন হচ্ছে মেকিং হেডার ফুডার। মেকিং হেডার ফুডার মানে হচ্ছে একটা পেজের উপর অংশকে হেডার বলা হয়, একটা পেজের নিচের অংশকে ফুডার বলা হয়। পেজের উপর অংশ কি, এই পেজের উপর অংশকে হেডার বলা হচ্ছে, আর একটা পেজের নিচের অংশকে ফুডার বলা হচ্ছে। হেডার কীভাবে নিয়ে আসবো, দুইভাবে নিয়ে আসা যায়। প্রথম সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে একটা পেজে উপরে যাব, যে মানে আমার মাউসটাকে উপরে যাব, যে আমার মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করবো, করলে দেখবেন হেডারও চলে আসছে, আবার ফুডারও চলে আসে। মানে হেডার আসলে ফুডার আসবে। আবার যদি ক্লোজ করতে চান, এখানে দেখেন ক্লোজ হেডার ফুডার আছে, অথবা এই লাইনের নিচে ডাবল ক্লিক করলেও হেডার ফুডার চলে যাবে। এছাড়াও আপনি ইনসার্টে যান, ইনসার্ট থেকে যে দেখেন হেডার অ্যান্ড ফুডার। এই হেডারের যে যদি আমরা ব্ল্যাঙ্কটা নিচ্ছি, মানে এখানে বিভিন্ন ধরনের স্টাইলের আছে, আপনি এটা নিলে এখানে লিখতে পারেন ব্ল্যাঙ্ক 3 কলাম, মানে 3টা কলাম আকারে যদি আপনি হেডার নিতে চান, অস্টিন নিতে চান, ব্যান্ডেড নিতে চান। সো যেমন আমি ব্ল্যাঙ্কই নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এরকম আসছে। মানে হেডার নিলে কী হবে, অটোমেটিকলিভাবে ফুডারও চলে আসবে। যেমন এখানে বলছে টাইপ হিয়ার, মানে এখান থেকে লেখা শুরু করে। যেমন এখানে আমি লিখলাম হচ্ছে ডিজিটাল লার্ন লিখলাম। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, তারপরে লেখাটাকে একটু বড় করলাম, লেখাটাকে মিডলে নিলাম, লেখাটাকে কালার করলাম। সো এইগুলো কাজ আমরা ক্লাস 1-2-তে আমরা শিখেছি। বোল্ড করা দরকার হলো বোল্ড করলাম, হ্যাঁ। এবং ফুডারে যে হয়তো আমি এখানে আমার ফোন নাম্বার দিলাম, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখন আমি যদি মনে করি এই লেখাটাকে সেম একইভাবে মিডলে নিব, তারপরে কোনো কালার দিতে চাচ্ছি, যদি একটু বোল্ড করতে চান বোল্ড করতে পারেন। সো আমার হেডারও লেখা শেষ, ফুডারও লেখা শেষ। এখন এই হেডারের নিচ থেকে শুরু করে, মানে এই হেডারের দাড়ির নিচ থেকে শুরু করে, এই লাইনের নিচ থেকে শুরু করে ফুডারের এই লাইন পর্যন্ত এতটুকু ঘরকে বলা হয় বডি। সো বডিতে লিখতে চাইলে বডির মধ্যে ডাবল ক্লিক করুন, বডির মধ্যে ডাবল ক্লিক করবেন। আবার যদি হেডারে লিখতে চান হেডারে ডাবল ক্লিক করুন, মানে ফুডারে লিখতে চাইলে ফুডারে ডাবল ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করে এই ফুডারের মধ্যে ডাবল ক্লিক করে আপনি ফুডারে যা ইচ্ছা সেগুলো আপনি লিখতে পারেন। এখন আমার বডিতে লিখতে হবে, সো বডির এই লাইনের নিচে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর হোয়াটএভার লাইক, আমার যেগুলো লেখা দরকার আমি সেগুলো লিখতেছি, মানে আমার যা যা প্রয়োজন লেখার দরকার সেগুলো লিখছেন। এভাবে লিখে লিখে মনে করেন আপনি একটা পেজ লেখা শেষ করেছেন। এখন আপনি দ্বিতীয় পেজে যাচ্ছি, দ্বিতীয় পেজে আসছি, দেখেন দ্বিতীয় পেজে কিন্তু আমি ডিজিটাল লার্ন লেখাটা লিখিনি, বা আমার এই ফুডারে যায় যদি দেখেন এই নাম্বারটাও কিন্তু আমি লিখিনি, আমি শুধুমাত্র লিখেছিলাম কোথায়, ফার্স্ট পেজে ডিজিটাল লার্ন লিখেছি এবং আমার ফোন নাম্বার লিখেছি। বাট পেজ নাম্বার 2-তে যখন আমরা আসছি, পেজ নাম্বার 2-তেও কিন্তু ডিজিটাল লার্ন লেখা দেখাচ্ছে,
আমরা কিন্তু পেজ নাম্বার 2-তে আছে এখন। 2 নম্বরে যায় যদি ফুটারে যেতে দেখেন এখানে আমার পেজ নাম্বার আসে। তার মানে হচ্ছে আপনি এইভাবে যতগুলো পেজ হোক না কেন, আমরা ইনসার্ট থেকে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে থাকি, যতগুলো পেজ হোক না কেন প্রত্যেকটা পেজে কিন্তু হেডারে যা লিখেছেন, প্রত্যেকটা পেজে ফুটারে যা লিখেছেন সেম লেখাটাই আছে। আপনি যদি শুধুমাত্র একটা পেজ থেকে, যেমন লার্নটা কেটে দিলাম, লার্ন কেটে দিয়েছি, যে কোনো একটা পেজ থেকে, 5 নম্বর পেজ থেকে লার্ন কেটে দিয়েছি, আপনি এখন প্রত্যেকটা পেজে যা দেখবেন লার্ন আর নাই, শুধু ডিজিটাল আছে, প্রত্যেকটা পেজ থেকে কেটে গেছে। দ্যাটস মিন আপনি শুধুমাত্র এক জায়গা থেকে যে কোনো একটা জায়গায় যদি কারেকশন করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে কারেকশন হয়ে যাবে। আবার এখন আপনি আবার বডিতে আসবেন, এখানে এসে আবার ডাবল ক্লিক করেন, আবার বডিতে চলে আসছি। যেমন হেডার লাগবে না, ফুটারও লাগবে না। হেডার ফুটার যদি না লাগে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হেডারে যাব, ফুটার যেমন হেডার লাগবে না, হেডারে গেলাম, দেন হচ্ছে রিমুভ হেডার, মানে হেডার চলে গেছে, মানে ফুটার আছে। ফুটার মানে কি, আমার এই ফোন নাম্বারটা আছে, সো ফুটারে চলে যাচ্ছি, ফুটার থেকে রিমুভ ফুটারটাও চলে গেছে। এগুলো ইনসার্ট থেকে আপনি কিন্তু হেডার ফুটার অপশনগুলো পেয়ে যাচ্ছেন। সো এটা শিখলাম কীভাবে মেকিং হেডার ফুটার করতে হয়। আর পেজ নাম্বারটা এটা ডাবল হয়ে গেছে, আমরা পেজ নাম্বার অলরেডি এই 4 নম্বর এখানে শিখেছি পেজ নাম্বারটা কীভাবে করতে হয়। 3 নম্বর ক্লাসে 4 নম্বর অপশনে যায় ইনসার্ট পেজ নাম্বারটা ছিল। সো এখানে আর আমাদের এই পেজ নাম্বারটা নট নেসেসারি, পেজ নাম্বারটা দেখাচ্ছি না। আর হচ্ছে ক্রিয়েট টেক্সট বক্স, কীভাবে টেক্সট বক্স আমরা এখানে নিয়ে আসবো, ওয়ার্ড আর্ট অ্যান্ড ইনসার্ট সিম্বল। টেক্সট বক্স কীভাবে কাজ করবে, যেমন আমার পেজ আছে অনেকগুলো, আমি সব পোজ ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ একসাথে চাপ দিয়ে ধরলে সবগুলো সিলেক্ট হয়, দেন হচ্ছে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে গেল। যেমন আমার এখানে একটা টেক্সট বক্স দরকার, টেক্সট বক্সের জন্য ইনসার্ট থেকেই আপনি এই টেক্সট বক্স পেয়ে যাচ্ছেন। টেক্সট বক্সে ক্লিক করুন, এখানে বেশ কয়েকটা স্যাম্পল দেওয়া আছে, আপনি কী ধরনের টেক্সট বক্স চাচ্ছেন। যেমন আমি স্যাম্পলটা যেটা সিম্পল যেটা আছে সেটাই নিচ্ছি। এখানে আপনার যেগুলো লেখা দরকার সেগুলো আপনি লিখছেন। এটা খুব বেশি প্রয়োজনীয় একটা ব্যাপার, কারণটা হচ্ছে মাঝে মধ্যে আমার এইটার দ্বারা মানে আমি লেখাটা যেখানে রাখতে চাই ঠিক সেখানেই রাখতে পারবেন। যেমন আমি যদি এই ছাড়া আমি এখানে লিখতে যাই, যেমন আমি লিখলাম হচ্ছে মাই নেম ইজ শওকত, মাই নেম ইজ শওকত। এখন এই মাই নেম ইজ শওকত লেখাটা আমার লাগবে হচ্ছে এইখানে, মনে করেন এইখানে লাগবে। এখন আমি যদি এই লেখাটাকে মার্ক করে ডান বাটন ক্লিক করে যদি কাট করি কোথায় লাগবে, এখানে এসে যদি আমি পেস্ট করি, যেমন এখানে এসে আমি পেস্ট করলাম, দেখেন আমার লেখাটা কিন্তু এখানে থাকছে না, এটা কিন্তু লেখাটা তার আবার আগের অবস্থানে চলে যাচ্ছে। মানে আমি যদি চাই লেখাটাকে রাখবো হচ্ছে এইখানে, তো এখানে এসে আমি এখানে এসে আমি পেস্ট করলাম, বাট এখানে থাকছে না। এটার জন্যই আমরা টেক্সট বক্সটা ব্যবহার করি। টেক্সট বক্সের সুবিধাটা হচ্ছে, যেমন আমার লেখাটা কপি করলাম বা কাট করে আমি একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, ইনসার্টে যে টেক্সট বক্স নিয়ে আসলাম, টেক্সট বক্স নিয়ে আসার পর আমি এইটার মধ্যে আমার লেখাটা পেস্ট করে দিলাম, মাই নেম ইজ শওকত, এটার মধ্যে আমি পেস্ট করলাম কীভাবে, আমি যদি সেট দিই, যেমন এরকম ছিল, এরকম আসলে এটার ভিতরে ক্লিক করুন, দেন হচ্ছে ভিতরে ডিলিট করুন, আমি ডান বাটন ক্লিক করে পেস্ট হলো। আমি তারপর লেখাটাকে একটু ঘরটাকে একটু ছোটো করে নিলাম, আপনার যতটুকু দরকার। এখন আপনি এই লাইনের মধ্যে ক্লিক করে আপনি যেখানে ইচ্ছা সেখানে, এই লাইনে ক্লিক করে যেখানে ইচ্ছা সেখানে, বাট এটা ধরে টানলে কী হবে, ঘর ছোটো বড় হবে, বা এটা ধরে টানলে কী হবে, ঘর ছোটো বড় হবে। আমরা এইগুলো পয়েন্টার ছাড়া এই লাইনের মধ্যে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারছি। সো এছাড়াও আপনি যদি মনে করেন যে আমার শুধু লেখা দরকার বাট এই লাইনগুলো দরকার না, লাইনটা যদি উঠাই দিতে চান, লাইনের মধ্যে ডাবল ক্লিক করুন, দেন হচ্ছে শেপ আউটলাইনে যাওয়ার পর দেখেন নো আউটলাইন লেখা আছে, নো আউটলাইনে ক্লিক করুন, এখন আর লাইনটা দেখাচ্ছে না। বাট আপনি যখনই কাজ করতে যাবেন তখন কিন্তু আবার লাইনটা শো করবে, বাট যখন আপনি প্রিন্ট করার সময় এই লাইনটা আসবে না। বাইরে ক্লিক করুন, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে লাইন না, তার মানে আপনি প্রিন্ট করার সময় এই লাইনটা দেখাবে না, বাট কাজ করার সময় এই লেখাটা আপনি সরানোর জন্য আবার লাইনটা শো করবে আপনার সামনে। যখন লাইনটা শো করবে তখনই আপনি কিন্তু এই লেখাটাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে পারেন। সো টেক্সট বক্সটা খুবই ইম্পর্টেন্ট এবং নেসেসারি। লাগবে না, লাইনের মধ্যে ক্লিক করুন, দেন হচ্ছে ডিলিট করে দেন, চলে গেল। দেন হচ্ছে কি ওয়ার্ড আর্ট করবেন কীভাবে। ওয়ার্ড আর্টটা হচ্ছে, যেমন আমি এখানে আমার নাম লিখছি, আমার নামটাকে বিভিন্ন ধরনের স্টাইল বা ডিজাইন করবো, তাহলে সেক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করার পর ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট দেখতে পাচ্ছেন। সো ওয়ার্ড আর্টে ক্লিক করুন,
এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলের আছে, আপনি কোন ধরনের স্টাইল নিতে চান, যেমন আমি এটা চাচ্ছি, ওটার মতো হয়ে গেছে। এছাড়াও আপনি এখান থেকে আবার বিভিন্ন স্টাইল আবার চেঞ্জ করে নিতে পারেন, আপনি যদি চান এক একটা স্টাইল আছে নিতে পারেন। এছাড়া আর কি করা যেতে পারে, এই লাইনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে যে লেখার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এক একটা এক এক কালার আছে, কালার চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া এখানে যে আপনি কী করতে পারেন, লাইন কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ভিতরে যে কালারগুলো দেখেন, আপনি যদি একটু ঘুরেন ভালো করে লক্ষ্য করেন, যেমন আমি রেড দিয়েছি, দেখেন আমার লেখার প্রত্যেকটা যে বর্ডার ছিল বর্ডারের মধ্যে কি হয়েছে, রেড হয়ে গেছে। গ্রিন দিলে দেখেন গ্রিন আকার হয়ে যাচ্ছে। সো এটা দিয়ে কী বোঝানো হচ্ছে, এটাতে আপনি এখানে যান টেক্সট আউটলাইন, কাস্টমাইজ দ্য আউটলাইন ফর ইউর টেক্সট বাই চুজিং দ্য কালার অ্যান্ড উইডথ অ্যান্ড লাইন স্টাইল। এছাড়াও এখানে যেটা আছে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। এখানে ক্লিক করুন, শ্যাডো আছে, শ্যাডো মানে কি বিভিন্ন প্রকার ছায়া পড়বে, যেমন ওইটা দিলে ছায়া হচ্ছে। রিফ্লেকশন মানে কি, প্রতিচ্ছবি হবে, দেখেন প্রতিচ্ছবি হচ্ছে। গ্লো মানে চারদিক দিয়ে গ্লো করবে, চারদিক দিয়ে এগুলোকে গ্লো হচ্ছে। তারপরে বেভেল আছে, 3D রোটেশন আছে, আপনি লেখাটাকে বিভিন্ন ধরনের রোটেশনে করতে পারেন, এখান থেকে নেই। তো ট্রান্সফর্ম আছে, আপনি লেখাটাকে বাঁকাতে পারেন, ঘোরাতে পারেন। তারপর বিভিন্ন স্টাইলের আছে, এক একটা স্টাইল আছে, এগুলোতে এখান থেকে আপনি করতে পারেন। এটা আপনাকে অর্ডার থেকে এই কাজগুলো করতে হবে, লাগবে না এই লাইনের মধ্যে ক্লিক করুন, দেন হচ্ছে ডিলিট প্রেস করুন, চলে গেল। দেন ফাইনাল হচ্ছে ইনসার্ট সিম্বল। কীভাবে আমরা এখানে সিম্বল ইনসার্ট করব, ইনসার্ট সিম্বল করার জন্য সিম্বল কি, সিম্বল মানে হচ্ছে প্রতীক। যেমন আপনার কোনো গুণ চিহ্ন লাগবে বা ভাগ চিহ্ন লাগবে, আপনি যদি কিবোর্ডে খোঁজার চেষ্টা করেন গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন, বাট আপনি খুঁজে পাবেন না। আমরা গুণের কাজ করি হচ্ছে এটা দ্বারা, বাট সচরাচর এটা হচ্ছে স্টার চিহ্ন, আমরা বলি হচ্ছে স্টার চিহ্ন, বা ভাগের কাজ করি হচ্ছে এটা দ্বারা, মানে কিবোর্ডে যেগুলো আছে। বাট অ্যাকচুয়ালি আমরা গুণ চিহ্নের দরকার বা ভাগ চিহ্নের দরকার, তাহলে কী করবো, যেমন 8 লিখলাম, 8-এর সাথে আমার গুণ চিহ্ন লাগবে, তখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই সিম্বলে যাব, এই সিম্বল এখানে পাচ্ছেন, সিম্বলে ক্লিক করুন, দেন হচ্ছে এইখানে দেখে পাবেন গুণ চিহ্ন পেয়ে যাচ্ছে। তবে ভাগ চিহ্ন দরকার হলে 10-এর সাথে ভাগ চিহ্ন দেবো, সিম্বলে যান, তাহলে ভাগ চিহ্নতে ক্লিক করুন, ভাগ চিহ্ন হয়ে গেছে। সো এটাই হচ্ছে কীভাবে সিম্বল ব্যবহার করে আপনি গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এছাড়াও এখানে সিম্বলে ক্লিক করলে আপনি অনেক মোর সিম্বলে ক্লিক করুন, অনেক ধরনের সিম্বল পেয়ে যাবেন। সো হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান জাস্ট কালেক্ট ফ্রম হিয়ার। সো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে কালেক্ট করবেন। যেমন আপনার এই সিম্বলটা দরকার, এই সিম্বলে ক্লিক করুন, ইনসার্টে ক্লিক করুন, ওই সিম্বলটাই কিন্তু এখানে চলে আসছে। সো এটাই ছিল আমাদের 5 নম্বর ক্লাস। ওকে, এখন আমরা ক্লাস 6 নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 6-এ প্রথমে যেটা আছে ক্রিয়েট মার্জিন, পেজ সাইজ, ইনসার্ট কলাম। কীভাবে আমরা মার্জিন ক্রিয়েট করব, পেজ সাইজ করবো, ইনসার্ট কলাম করব। সো আমরা ওয়ার্ড ফাইলে চলে গেলাম, এইখানে যে লেখাগুলো আছে সেগুলো একটু ডিলিট করে দিচ্ছি। প্রথমেই মার্জিন বোঝার জন্য, যেমন আপনি এই লাইনটা লিখছেন, সাপোজ জাস্ট লেখার জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন এই লেখাটা কেন এখান থেকে শুরু হচ্ছে না, বা এই লেখাটা কেন আরও এদিকে আসতেছে না, বা এই লাইনটা কেন আরও এদিকে আসলো না, মানে এত দূর পর্যন্ত লেখা আসলো না। মানে এখানে একটু ফাঁকা দেখেন, এখানে ফাঁকা দেখেন, এখানে ফাঁকা দেখেন। এই ফাঁকা হওয়ার বিষয়টাই হচ্ছে আসলে মার্জিনের কারণে। এই মার্জিনটা কোথায় পাবো, মার্জিনটা পাবো লেআউটে। যারা 2007 ভার্সন ব্যবহার করছেন তারা এখানে পেজ লেআউট নামে অপশনটা পাবেন, পেজ লেআউটে যাবেন, দেন হচ্ছে মার্জিন দেখতে পারবেন। মার্জিনে এখন নর্মালে আছে, মানে এই পেজটা এখন নর্মালে, এই যে নর্মালে এখানে দেখবেন সিলেক্ট করা আছে, তার মানে আমার পেজটা এখন নর্মালে আছে। নর্মাল মানে হচ্ছে কি, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, মানে এই টপ মানে এখানে 1 ইঞ্চি ফাঁকা, লেফট এখানেও 1 ইঞ্চি ফাঁকা, রাইট এখানেও 1 ইঞ্চি ফাঁকা। এইভাবে লিখে লিখে যখন আপনি শেষ করবেন এক পেজ, তখন আপনি যখন আবার দ্বিতীয় পেজে আসবে তখনও 1 ইঞ্চি ফাঁকা রেখে, মানে এই উপরে যেরকম 1 ইঞ্চি ফাঁকা রাখছে সেম একইভাবে পেজের নিচে, আমি যখন পেজের নিচে আসবো এখান থেকেও 1 ইঞ্চি ফাঁকা রেখে তারপর আবার পেজে যাবে। যদি আমি এখান থেকে একটু ট্রাই করে লেখা, যেমন এখান থেকে আমি যদি আবার লেখা ট্রাই করি, সরি আমি আর একটু নিচে আসলাম, এখান থেকে যদি আবার লেখা শুরু করি, দেন হচ্ছে আমি ইন্টার দিয়ে যদি নিচে আসি, এখানে যদি আবার লিখি, স্পেস আবার লিখলাম, স্পেস আবার লিখলাম, স্পেস আবার লিখলাম। এই বিষয়টা হচ্ছে দেখেন এখানেও কিন্তু একটা বিশাল গ্যাপ রেখে আমার এইখানে কিছু লেখা না লিখে এখানে অটোমেটিকলি দ্বিতীয় পেজে চলে আসছে।
বিকজ অফ এটা মার্জিনের জন্য হচ্ছে। মার্জিনটা যদি আমরা এখন নর্মাল আছে এটাকে যদি ন্যারো করে দিই, মানে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, মানে চারদিকে কিন্তু 1 ইঞ্চি করে ফাঁকা। যখন আমি ন্যারো করে দিব তখনই কি হয়ে যাবে, এই যে দেখেন এই লেখাটা বাম দিকে চেপে গেছে, এটা উপরের দিকে চলে আসছে, এটা আবার ডান দিকে চাপছে, এবং নিচে যে আমার দ্বিতীয় পেজে যে লেখাগুলো যেগুলো চলে গেছিলো সেগুলো কিন্তু পেজ 1-এ আসছে। আপনি এখন দেখেন লক্ষ্য করেন পেজ 1-এ আছে। আমি যদি মার্জিনটা আবার যদি নর্মাল করে দিই, দেখেন পেজ নাম্বার 2 দেখাচ্ছে, তার মানে কি দ্বিতীয় পেজে এই লেখাগুলো আছে। আমি মার্জিন আবার ন্যারো করে দিলে কি হচ্ছে, পেজ 1-এ চলে আসছে। সো আপনারা বুঝতে পারলেন যে আসলে মার্জিন কীভাবে করতে হয়। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের সাইজ এখানে দেখতে পাচ্ছেন। কাস্টম মার্জিনের চেয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে টপ 0.5, 0.5, 0.5 চারদিকে হাফ ইঞ্চি করে আছে। আপনি এমন একটা করবেন যে হাফ ইঞ্চিও না আবার 1 ইঞ্চিও না, তার মানে কি 0.75 করে যদি আপনি প্রত্যেকটাই দেন, যেমন আমি এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে, আমি এটাতে পেস্ট করে দিলাম, এটাকেও পেস্ট করে দিলাম Ctrl+V, এটাকেও আমরা V করলাম, মানে 1 ইঞ্চিও না হাফ ইঞ্চিও না, ওকে দিলাম। যে আপনি এখন যদি লক্ষ্য করেন, মানে এইখান থেকে এতটুকু দূরত্ব 0.75 ইঞ্চি পর্যন্ত ফাঁকা, এখানেও 75 ইঞ্চি ফাঁকা, এখানেও 0.75 ইঞ্চি ফাঁকা আছে। সো এটা আমরা বুঝলাম যে আসলে কীভাবে মার্জিন করতে হয়। দেন হচ্ছে পেজ সাইজ। প্রত্যেকটা পেজের একটা সাইজ আছে, যেমন এই পেজের একটা নাম আছে, এই পেজের নাম হচ্ছে, আমরা A4 পেজে কাজ করছি। এছাড়াও লেটার ব্যবহার করা যায়, লিগেলও ব্যবহার করে। লিগেল ব্যবহার করা হয় দলিল দস্তাবেজ, তারপরে স্ট্যাম্পের কাগজ। দেন স্ট্যাম্পের কাগজ অনেক লম্বা হয়ে থাকে, এর জন্য এখানে লেখা আছে 14 ইঞ্চি, মানে আপনি যদি দৈর্ঘ্য দেখেন তাহলে 14 ইঞ্চি হবে স্ট্যাম্পের কাগজ। আর A4 আমরা সচরাচর যে পেজে প্রিন্ট করি সেই পেজটা হচ্ছে A4 পেজ, এটা হচ্ছে 11.69 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর প্রস্থ হয়ে থাকে 8.87 ইঞ্চি। ওকে, আপনি প্রয়োজন এখান থেকে দেবেন। এছাড়া এখানে দেখেন ওরিয়েন্টেশন নামে আরেকটা বিষয় আছে, যেমন পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। আপনি যদি এই পেজটা দিকে লক্ষ্য করেন, পোর্ট্রেট মানে কি আমার পেজটা সোজাসুজি হবে, আর যদি এটা আড়াআড়িভাবে করতে চান তখন ল্যান্ডস্কেপ দিবেন। ল্যান্ডস্কেপ দিলে আমার পেজটা এখন আড়াআড়িভাবে হয়ে গেল। আবার সোজাসুজি করতে চাইলে যে ওরিয়েন্টেশনে যে আপনি পোর্ট্রেট করে দিবেন, আবার এটা সোজাসুজি হয়ে গেল। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে ইনসার্ট কলাম। আমরা কলাম কিভাবে ক্রিয়েট করব? কলাম করার জন্য মানে সহজে বোঝার জন্য আমি যদি একটা ফুল পেজ লিখি, যেমন এখান থেকে যদি লেখা শুরু করি, লেখার সাইজটা একটু বড় করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখান থেকে আমি লিখতেছি, এইভাবে মনে করেন আপনি ফুল একটা পেজ বা দুইটা পেজ লিখছেন আপনি। এখন এটাকে কলাম আকার পরিবর্তিত করবেন। কলাম করার জন্য আপনাকে যেতে হবে লেআউটে। লেআউট থেকে দেখবেন কলাম, এখানে 1 আছে, মানে আমার পেজটা এখন 1 কলাম আছে। যদি 2 দেন 2 কলাম হয়ে গেছে, 1 2। আমি যদি 3 করতে চান 3-তে ক্লিক করুন, এই যে এখানে দেখেন 3 কলাম হয়ে গেছে, 1 2 3। আবার কলামে যদি লেফট দেন, বাম পাশেটা ছোটো হবে, বাম পাশেটা ছোটো হবে, ডান পাশেটা বড় হবে। যদি রাইট দেন তো ডান পাশেটা ছোটো হবে আর বাম পাশেটা বড় হবে। আবার কলামে যদি 1 দেন, আবার আগের মতো 1 কলাম আকারে পরিবর্তিত হয়ে গেছে। ওকে, আমি যদি 4 কলাম বা 5 কলাম করতে চাই তখন আমি মোর কলামে যাব, যে এখানে নাম্বার অফ কলাম 2 3 4 5 দিয়ে আমি ওকে দেব। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন 5 কলাম হয়ে গেছে, 1 2 3 4 5। সো এইভাবে আপনার ইচ্ছা মতো কলাম তৈরি করতে পারবেন। আবার 1-এ চাপতেছে, আবার 1 কলাম হয়ে গেছে। দেন হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে হচ্ছে জলসাপ। কীভাবে আমরা জলসাপ দিব? জলসাপ মানে হচ্ছে, মানে এই পেজের মধ্যেই আমার হালকা করে আমার কোনো সার্টিফিকেট যদি হয় তো সেক্ষেত্রে সার্টিফিকেটে একটা লোগো থাকবে, অথবা আমার নাম থাকবে, অথবা আমার প্রতিষ্ঠানের নাম থাকবে, এটা হালকা করে এখানে লেখা থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এই ওয়াটারমার্ক দিতে চাই, আমাকে যেতে হবে ডিজাইনে। যারা 2007 ভার্সন ব্যবহার করছেন তারা লেআউটেই পেয়ে যাবেন। যেমন আমি ডিজাইন থেকে কী কী পাচ্ছি, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আর যারা 2007 ব্যবহার করছেন এখনও, তারা লেআউটে গেলে এই ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার পাবেন। আপনারা লেআউটে যেয়ে ওয়াটারমার্কে ক্লিক করবেন। ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা ক্লিক করব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে কেন ক্লিক করব? বিকজ অফ আমি আমার মতো করে তৈরি করতে চাচ্ছি। তো কাস্টম ওয়াটারমার্কে গেলাম, যাওয়ার পর একটা বক্স চলে আসবে। বক্সটা হচ্ছে লাইক এরকম বক্স আসলে এখানে আপনি দেখেন প্রথমে নো ওয়াটারমার্কে ক্লিক করা আছে, তার মানে কোনো ওয়াটারমার্ক নেই। আপনি যদি ওয়াটারমার্ক দিতে চান, পিকচার ওয়াটারমার্ক দ্বারাও দিতে পারবেন, আবার টেক্সট দ্বারাও দিতে পারবেন। যদি আমরা পিকচার দ্বারা দিতে চাই, সিলেক্ট
পিকচার ওয়াটারমার্কে এই বাটনের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট পিকচারে ক্লিক করব, ওয়ার্ক অফলাইন অথবা ফ্রম এ ফাইল এখানে ক্লিক করলাম। ফ্রম ফাইল মানে আমার কম্পিউটার থেকে আমি কোন পিকচার দ্বারা দিব, যেমন আমি ডাউনলোডে আমার একটা লোগো আছে, ক্লাবের লোগো অথবা আমার প্রতিষ্ঠানের লোগো আছে, যেমন আমি লোগোটা দিতে চাচ্ছি। সো এই লোগোটা আমি ডাবল ক্লিক করলাম, এই লোগোটা আমার এখানে চলে আসছে। এখন আমি জাস্ট অ্যাপ্লাই করলাম বা ওকে করলাম, ওকে দিয়েছি। এই যে আমার লোগোটা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা জলসাপ হয়ে আসছে। আপনি যদি এই কালারটাকে আরেকটু স্পষ্ট করতে চান, মানে এই লোগোটার কালার, তাহলে আপনি ওয়াটারমার্কে আবার যান, কাস্টম ওয়াটারমার্কে আবার যান, এই টিক চিহ্ন ওয়াশ আউটের যে টিক চিহ্নটা আছে এটা উঠায় দেন, উঠায় দিয়ে অ্যাপ্লাই করে দেন। আপনি দেখতে পাচ্ছেন এখন আগের চাইতে আমার লোগোটার কালার স্পষ্ট হয়েছে। ওকে, এবার যদি আমরা টেক্সট দ্বারা দিতে চাই, টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব, দেন টেক্সটটা এখানে ক্লিক করে আমি যেটাই লিখতে চাই না কেন, যেমন আমি লিখতে চাচ্ছিলাম ডিজিটাল ইডু লিখে আমি যদি ওকে দিই, তাহলে কিন্তু আমার ডিজিটাল ইডু লেখাটা এখানে দেখা যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন না ডিজিটাল ইডু লেখাটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না। এটা যেন আমরা কী করবো, ওয়াটারমার্কে আবার যাব, কাস্টম ওয়াটারমার্কে আবার যাব, দেন হচ্ছে এইখানে দেখেন আপনি টেক্সট আর এখানে কালার দেখতে পাচ্ছেন। সো আমি যদি লেখার কালার এই মুহূর্তে এটা শো করার কারণে আমার এই কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই জন্য আমি কালার এখানে ক্লিক করে আমি একটা গাঢ় একটা কালার নিব, গ্রিন নিলাম। গ্রিন নিয়ে যদি এখন ওকে বা অ্যাপ্লাই করি, দেখেন এটা কিন্তু গ্রিন কালারই হয়ে গেছে। সো ওয়াটারমার্কে চেয়ে যদি আপনি রিমুভ ওয়াটারমার্কে দেন, ওয়াটারমার্ক চলে গেছে। সো এটাই হচ্ছিল ওয়াটারমার্ক। দেন হচ্ছে পেজ কালার, আমরা অলরেডি এটা শিখাইছি। পেজ কালারটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের একটা অংশ। তো এখানে পেজ কালারে ক্লিক করে আপনি যে কালারে যাবেন সেই কালারটাই পুরো পেজ ধারণ করবে। সো এই পেজ কালারকেও ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। দেন হচ্ছে পেজ বর্ডার। আমরা এখন পেজ বর্ডারটা কীভাবে করব? পেজ বর্ডারের জন্য এই যে পেজ বর্ডারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নান ক্লিক করা আছে, আপনি বক্স সিলেক্ট করুন। বক্স সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোনটা দ্বারা বর্ডার দিবেন। যেমন আমি এটা দ্বারা দিচ্ছি, এটার মধ্যে এটা এরকম হবে, এটা দিলে এরকম হবে। তারপর আমি যদি মনে করি এটা দিব, এটা দিলে এরকম হবে। যেমন এটা দিয়ে যদি ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার পেজ আছে এখানে 3টা, এবং 3টা পেজেই আমার কিন্তু বর্ডার সেম চলে আসছে। পেজ বর্ডারে যায় যদি আপনি আবার অন্য একটা দিতে চান, যেমন এটা দিবেন, এটা দেওয়ার পর ওকে দেন, সেটাই কিন্তু ধারণ করছে আপনার পেজ বর্ডারে। সো পেজ বর্ডারে চেয়ে আপনি যদি এই পেজ বর্ডারের কালারটা চেঞ্জ করে দিতে চান, সো এখান থেকে আপনি কালারে যান, অন্য কোনো কালার দিবেন। এখানে লাল দিচ্ছেন, আবার এখানে লাল ধারণ করছে, তার মানে কি আপনি ওকে দিলে এটা লাল হয়ে যাবে। ওকে দিলাম, এটা লাল হয়ে গেছে। আবার ওয়াটারমার্কে যান, যদি রিমুভ ওয়াটারমার্ক না, পেজ বর্ডারে যান, পেজ বর্ডারে যাওয়ার পর যদি নানে ক্লিক করেন, দেন ওকে দেন, আবার পেজ বর্ডার চলে গেছে। এছাড়াও পেজ বর্ডারের চেয়ে এখানে আর্টে ক্লিক করুন, বিভিন্ন প্রকার আর্ট দেখতে পারবেন, এইগুলো দ্বারাও আপনি বর্ডার দিতে পারবেন। সো বর্ডার যদি না লাগে, বর্ডারে যেয়ে আমরা কী করবো, নানে ক্লিক করে দেবো, নানে এই ঘরের মধ্যে ক্লিক করবো, দেন ওকে দিব, আমার বর্ডার চলে যাবে। দেন হচ্ছে ফাইনাল হচ্ছে আমাদের ক্লাস যে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, কীভাবে প্রিন্ট করব এবং প্রিন্ট প্রিভিউ করব। ওকে, আমার পেজ আছে এখানে 3টা, এখন আমি 3টা পেজে প্রিন্ট করতে চাই, তাহলে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আমার এখানে 3টা পেজ আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে 2, দেন হচ্ছে 3, এই 3 নম্বর পেজ। আপনি যদি একটা একটা পেজ করে দেখতে চান, তাহলে আপনি এইখানে যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে 50%, এটা একটু বাড়ায় নেন, 100% করে ফেলেন, 100%। এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা হচ্ছে পেজ নাম্বার 2, আর এটা হচ্ছে পেজ নাম্বার 3। ওকে, এখন আপনি 3টা পেজে প্রিন্ট করতে চান। প্রথমেই এখানে প্রিন্টার লেখা আছে। সো প্রিন্টারে এখানে ক্লিক করলে আপনার অফিসে যদি 2টা বা 3টা প্রিন্টার থাকে, আর যদি একটা প্রিন্টারই থাকে, তাহলে প্রিন্টারের নাম এবং মডেল নাম্বার লেখা থাকবে, সেটার মধ্যে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যদি 3 পেজে প্রিন্ট করতে চান, অথবা যদি 10 পেজ থাকে 10 পেজে প্রিন্ট করতে চান, মানে এক কথায় যা আছে সবই যদি প্রিন্ট করতে চান, তাহলে লিখবেন, ক্লিক করবেন প্রিন্ট অল পেজেস। এখানে ক্লিক করলে যতগুলো পেজ থাকুক না কেন, প্রত্যেকটা পেজই প্রিন্ট হয়ে যাবে। মানে আপনি এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রত্যেকটা পেজই একবার করে, কপিস এখানে 1 আছে, তার মানে একবার করে প্রত্যেকটা পেজে একবার করে বের হবে। আর আমরা তো আগে থেকে এগুলো সিলেক্ট করেই রেখেছি, যেমন A4 পেজে প্রিন্ট করব, 1 পার সাইড ক্লিক করব। এখন আমার পেজ আছে 3টা, কিন্তু প্রিন্ট করব 1 এবং 3, মাঝখানে 2 লাগবে না, তখন কি করব? অথবা আমি পেজ প্রিন্ট করব শুধুমাত্র 2 নম্বর পেজ, তাহলে 2 নম্বর পেজ যদি প্রিন্ট করতে চাই, এখানে আমি 2 নম্বর পেজটা বের করব, এখানে চাপ দেন, এই 2 নম্বর পেজ, শুধু 2 নম্বর পেজটাই লাগবে।
প্রিন্ট করব, তাহলে এখানে যে সেটিংয়ে যে আমি কি চেঞ্জ করে দেব, প্রিন্ট কারেন্ট পেজ দেব। প্রিন্ট কারেন্ট পেজ মানে কি, এই বর্তমান পাতাটা, মানে এই পাতা যেটা দেখা যাচ্ছে সেটাকে কারেন্ট পেজ বলা হয়, মানে রানিং পাতা যেটা যেটা আছে এই মুহূর্তে সেটাকে কারেন্ট পেজ বলা হচ্ছে। তার মানে এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করেন শুধুমাত্র এই 2 নম্বর পাতাটাই প্রিন্ট হবে। যদি 3 নম্বর পাতাটা প্রিন্ট করে প্রিন্ট কারেন্ট পেজ থাকে, এখন যেমন প্রিন্ট কারেন্ট পেজ আছে, যদি এখন প্রিন্টে ক্লিক করেন শুধু 3 নম্বর পাতাটাই প্রিন্ট হবে, এছাড়া অন্য কোনো পেজ প্রিন্ট হবে না। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন আমার পেজ আছে 10টা, প্রিন্ট করব হচ্ছে 2, 5, 7 নম্বর পৃষ্ঠা, অথবা এখন প্রিন্ট আছে আমার পেজ আছে হচ্ছে 3টা, কিন্তু আমি প্রিন্ট করব 1 এবং 3। তাহলে কি করব, এই পেজেসে এখানে ক্লিক করে এই পেজেসের মধ্যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর 1, 3, এরপরে যদি আপনার পেজ আরও বেশি থাকতো, যেমন 5 লাগবে, তাহলে 5, 7, মানে এগুলো দিলে কি হবে, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা এবং 7 নম্বর পৃষ্ঠায় শুধু প্রিন্ট হবে। যেহেতু আমার পেজই আছে টোটাল 3টা, তাহলে আমাকে 1 এবং 3-এর মধ্যেই সিলেক্ট করতে হবে। যেমন 1 এবং 3 প্রিন্ট করতে চাই আর 2 করতে চাই না, এই জন্য 1, 3 লিখছি। লেখার পর এখন প্রিন্টে ক্লিক করলে প্রত্যেকটা একবার করে বের হবে। আপনি যদি কপি 2টা করে চান, তার মানে কি, যদি এখন 1 এবং 3, মানে 1 নম্বর পৃষ্ঠাটা 2 বার বের হবে, 3 নম্বর পৃষ্ঠাটা 2 বার বের হবে। এখন প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এই ছিল আমাদের 6 নম্বর ক্লাস। সর্বশেষ 7 নম্বর ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এরপর আমরা একটু দেখব। যেমন প্রথম আছে প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন, ওয়েব আউটলাইন, পেজেস। প্রিন্ট লেআউট, যেমন প্রিন্ট করার সময় আমরা যে কাজগুলো করছি, যে কাজগুলো আমরা করলাম, আসলে মূলত পক্ষে এটাই প্রিন্ট লেআউট। মানে এই 7 নম্বর ক্লাসটা পুরোটাই পাবেন হচ্ছে ভিউতে, এখানে প্রিন্ট লেআউটে আছে। আপনি যদি প্রিন্ট লেআউটে ক্লিক করেন, এখানে লেখা আছে সি হাউ দ্য ডকুমেন্ট উইল লুক ইফ প্রিন্টেড, মানে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যদি প্রিন্ট করেন তাহলে দেখতে কেমন লাগবে। এই যেহেতু আমরা প্রিন্ট করার সময় আমরা এখানে ক্লিক করি, সবসময় এটা করাই থাকে, সো প্রিন্ট করলে ঠিক এরকমই আসবে। এটা হচ্ছে প্রিন্ট লেআউট। দেন হচ্ছে কি ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন নামে 2007 ভার্সনে ফুল স্ক্রিন নামে অপশনটা আছে, বাট 2010, 2013, 2016, 2019 এই ভার্সন যারা ব্যবহার করছেন মাইক্রোসফট ওয়ার্ডে, এই ফুল স্ক্রিন নামে যে অপশনটা, এই ফুল স্ক্রিন অপশনটা পাবেন না। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিড মোড নামে একটা অপশন দেওয়া আছে। রিড মোড হচ্ছে দ্য বেস্ট ওয়ে টু রিড এ ডকুমেন্ট। এখন আপনি এই ডকুমেন্টের দিকে লক্ষ্য করেন, আপনি হয়তো কষ্ট করে আপনাকে মাউস পয়েন্টার ঘুরিয়ে ঘুরে তার দ্বিতীয় পেজে আসতে হচ্ছে, বা দ্বিতীয় পেজে এসে আপনাকে পড়তে হচ্ছে। বাট পড়ার জন্য আপনি এই ভিউ থেকে আপনি রিড মোডে যদি ক্লিক করে পড়তে পারবেন। আর ইচ্ছা করলে আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না বা কাটতে পারবেন না, আপনার কাটসার যেখানে ইচ্ছা সেখানে যাবে না। সাপোজ আমি এই পেজ পড়া শেষ করার পর আমি সেকেন্ড পেজে চলে গেলাম, সেকেন্ড পেজ শেষ করার পর আমি থার্ড পেজে চলে যাব, সো এন্ড অফ ডকুমেন্ট শেষ। আমি আবার পিছনের দিকে যাব, আমি আবার ব্যাক করে দিচ্ছি। আপনারা মাউসের অ্যারো কি ইউজ করো, লেফট অ্যারো কি আর একটা হচ্ছে রাইট অ্যারো কি, এই দুইটা অ্যারো কি ইউজ করে আপনি বাম দিকে এবং ডান দিকে যেতে পারবেন। আমি এখন রিড মোড থেকে যদি বের হয়ে আসতে চাই, তাহলে আমার দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি প্রিন্ট লেআউটে এখানে ক্লিক করতে পারি, অথবা ভিউতে যেয়ে আমি এডিট ডকুমেন্টে ক্লিক করতে পারি। আমি এডিট ডকুমেন্টে ক্লিক করলাম, আমি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলাম। দেন হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা হচ্ছে আমার এই পেজগুলোকে যদি আমি ওয়েবসাইটে রাখি বা ওয়েবসাইট থেকে যদি আমি এটা দেখতে চাই, তাহলে এটা কেমন দেখাবে, এটি হচ্ছে ওয়েব লেআউট। সো আমি ওয়েব লেআউটে ক্লিক করলাম, তাহলে আপনি দেখতে পারবেন আমার পেজগুলো প্রস্ত হয়ে গেছে। মানে বেসিক্যালি এই পেজটা যদি আপনার কোনো ওয়েবসাইটে থাকতো তাহলে ঠিক এভাবেই এটা আসতো। এখন এটা ওয়েব লেআউটে আছে। আবার ওয়েব লেআউট থেকে আবার স্বাভাবিকভাবে আসতে চাইলে আপনি আবার প্রিন্ট লেআউটে ক্লিক করুন, আবার স্বাভাবিকভাবে চলে আসছে। দেন হচ্ছে আউটলাইন। আউটলাইন হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট অথবা কোনো কন্টেন্ট যদি থাকে, সেক্ষেত্রে এগুলো বুলেট আকারে আসবে, মানে আপনি ছোট করে দেখতে পারবেন আবার বড় করে দেখতে পারবেন। যেমন আমি আউটলাইন এখানে ক্লিক করলাম, দেখেন আমার পেজটা একদম ছোট হয়ে এতটুকু হয়ে আসছে। আপনি যদি এই প্লাস চিহ্নতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার নিচের অপশনগুলো আসছে। আবার এখান থেকে যদি আবার ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে পরের অপশনগুলো আবার আসছে। এখানে আবার ডাবল ক্লিক করেন, এর অপশনগুলো আসছে। এরপর থেকে এখান থেকে আবার ডাবল ক্লিক করেন, এটার অপশনগুলো চলে আসবে। এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টগুলো আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে ডকুমেন্টগুলো ছোট বা কম করে অথবা বেশি করে নিয়ে আপনি পড়তে পারবেন। মানে একসাথে আপনাকে যেটা করতে হচ্ছে না, অনেকগুলো পেজে যে শেষ করতে হচ্ছে না। সাপোজ যেমন আপনি শুধুমাত্র এতটুকু পড়বেন, এতটুকু পড়া শেষ করে আপনি এটাকে মিউট করে রাখেন, এটা ডাবল ক্লিক করলেন, মিউট করে ফেললেন, এখন আর কোনো কিছুই নেই। আবার যদি এক্সপ্যান্ড করতে চান, তাহলে এখানে আবার ডাবল ক্লিক করেন, এতটুকু আসছে।
আবার এখান থেকে এতটুকু পড়া, আপনি এতটুকু পড়া শেষ হয়ে গেছে, আপনি এতটুকু ছোট করে ফেলবেন, এখানে আবার ডাবল ক্লিক করেন, এটা ছোট হয়ে গেছে। দেন হচ্ছে ডিজিটাল লার্নিং টুলস ইনোভেটিভ এডুকেটর, এটা যদি পড়তে চান এখানে আবার ডাবল ক্লিক করেন, এটা অপশনগুলো চলে আসছে। সো এটাই হচ্ছে আউটলাইন পেজেস। আউটলাইন পেজ থেকে যদি বের হতে চাই ক্লোজ ভিউতে চাপ দিলে আবার চলে যাবে। তো আমরা আবার ভিউতে চলে গেলাম। দেন হচ্ছে ড্রাফট। ড্রাফট হচ্ছে আপনি এই পেজটা যদি ড্রাফট আকারে রাখতে চান তাহলে আমার পিকচারগুলো চলে যাবে। যেমন আমি ড্রাফটে ক্লিক করলাম, দেখেন আমার পিকচারগুলো সব চলে গেছে, শুধুমাত্র লেখাগুলো আছে, আর অন্য কিছু নেই। আমি যদি এটাকে আবার স্বাভাবিকভাবে রাখতে চাই আমি আবার প্রিন্ট লেআউটে ক্লিক করতে পারি, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলো। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন রুলার। রুলার কিভাবে কাজ করে। রুলারের জন্য যেমন আমার এই লেখাটা আমি রুলারের মাধ্যমে এগুলোকে সরাতে চাই, তো সরাতে চাইলে আমি এটাকে ধরে নিয়ে এদিকে সরাতে পারি। আবার যদি মনে করি না আমি এদিকে আবার নিয়ে আসবো, সেম একইভাবে আমি আবার সরিয়ে এখানে রাখতে পারি। সো রুলারটা ব্যবহার ঠিক এইভাবে করতে হয়। আপনি যতটুকু পর্যন্ত রুলার দ্বারা সরাতে চান ঠিক সেখানে যেয়ে আপনি ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে এইটুকু সরাবো এদিকে, তাহলে এখানে ক্লিক করে আমি রুলারটা এখানে চাপতে ধরে আমার যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমি সরিয়ে ফেলতে পারি। আবার যদি মনে করি না আগের মতো রাখবো, ঠিক আগের মতোই আমি রাখতে পারি। এটা হচ্ছে রুলারের ব্যবহার। এই রুলারের অপশনটা 1 2 3 4 5 6 এখানে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দেন তাহলে দেখেন 1 2 3 4 5 এগুলো চলে গেছে। আপনি এই জিনিসটা আবার নিয়ে আসতে পারেন। আবার রুলারে এখানে ক্লিক করলে আবার টিক চিহ্ন চলে আসবে এখানে, দ্যাটস মিন আপনার রুলারটা এখানে চলে আসছে। গ্রিড লাইন বোঝার জন্য আমরা একটা নিউ একটা পেজে যাই। যেমন এখানে হোয়াইট পেজ আছে, আমরা এখান থেকে আমরা গ্রিড লাইন বুঝবো। গ্রিড লাইনে ক্লিক করলে এটা গ্রাফের মতো হয়ে গেছে। গ্রাফ মিনস হচ্ছে আমরা ছোটবেলায় যারা গ্রাফের অঙ্ক করতাম তারা হয়তো বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে গ্রাফের। যেমন আমি আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা ত্রিভুজ আর্ট করব। তো ত্রিভুজ আর্ট করার জন্য আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে আমি একটা শেপ নিয়ে আসবো। যেমন আমি এই লাইনটা নিচ্ছি, লাইনটা এখান থেকে নিয়ে কত দূর হবে আমি একটা মাপ অনুযায়ী নিয়ে নিলাম। সেম একইভাবে আমি আরেকটা লাইন নিলাম, এটা এত দূর পর্যন্ত হবে। এখান থেকে নিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত হবে। আমি সহজে কেন বুঝতে পারছি, গ্রাফটা ইউজ করার কারণে অ্যাকুরেটলি ভাবে আমি এটা তৈরি করতে পারলাম। এখন যদি মনে করি আমি গ্রাফটা উঠায় দেবো, দেন আমি ভিউতে আবার যাব। ভিউতে এসে গ্রিড লাইনে এই টিক চিহ্নটা এখানে আরেকবার ক্লিক করলে গ্রিড লাইনটা উঠে যাবে। এখন আপনি নর্মালি যদি ইনসার্ট থেকে এই গ্রাফের কাজ করতে যেতেন তাহলে আপনার জন্য একটু টাফ হয়ে যেত, কারণ আপনি অ্যাকুরেটলি বুঝতেছেন না যে আসলে কতটুকু পর্যন্ত হবে। যেমন আমি করা ট্রাই করছি, মিলেও যেতে পারে, বাট আই ডোন্ট নো। এখন আমি যদি ভিউতে যে গ্রিড লাইনে দিয়ে দেখি মিলছে কিনা না মিলছে আমি সহজে বুঝতে পারছি। এই যে এখানে এসে দেখতে পাচ্ছেন যে একটু সুতা পর্যন্ত আমার লাইনটা একটু বাইরে চলে গেছে। এটা আরও এদিকে আসলে অ্যাকুরেটলি মিলে যেত। তার মানে হচ্ছে গ্রিড লাইনের মাধ্যমে এটা করার কারণে এটা অ্যাকুরেটলি হয়েছে, আর এটা আমি গ্রিড লাইন ছাড়া করেছি এর জন্য এটা অ্যাকুরেটলি হয়নি। সো আমরা বুঝলাম গ্রিড লাইনের ব্যবহারটা। গ্রিড লাইন ব্যবহারটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, গ্রিড লাইন চলে যাবে। দেন হচ্ছে নেভিগেশন প্যান। নেভিগেশন প্যান বলতে আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, যেমন এখানে ডিজিটাল লেখাটা মেবি অনেকবার আছে, আমি যদি ডিজিটাল কতবার আছে এটা যদি খুঁজতে চাই, নেভিগেশন প্যানটা অন করে সার্চ ডকুমেন্ট এখানে এসে আপনি যে কোনো ওয়ার্ড অথবা আপনি কোনো সেন্টেন্স এখান থেকে খুঁজে নিতে পারেন। যেমন আমি এই মুহূর্তে ডিজিটাল খুঁজতেছি, সো আমি এখানে ডিজিটাল লিখলাম। ডিজিটাল লেখার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন 18 রেজাল্ট, দ্যাটস মিন ডিজিটাল লেখাটা 18 বার আছে এবং প্রত্যেকটা ডিজিটাল আমি যদি পেজগুলো ঘুরে আসি তাহলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ডিজিটাল মার্ক হয়ে গেছে। মানে যেখানে যেখানে ডিজিটাল আছে সে প্রত্যেকটা জায়গায় এটা মার্ক হয়ে গেছে। যদি আমার সব কিছু দেখা শেষ হয়ে যায় আমি এই ডিজিটাল এখান থেকে কেটে দেবো, আমার মার্কগুলো চলে যাবে। দেন আমি নেভিগেশন প্যান এখান থেকে এই রাইট চিহ্নটা উঠিয়ে দেবো, তাহলে আমার নেভিগেশন প্যানটা চলে যাবে। দেন হচ্ছে জুম। জুম হচ্ছে আপনি যদি এই পেজটাকে জুম আকারে আপনি জুম ইন করে এটা বড় করতে পারবেন, জুম আউট করে এটাকে ছোট করতে পারবেন। কোনটাকে? এই পেজগুলোকে। যেমন আমি যদি মনে করি এই পেজটাকে একটু জুম ইন করব, জুম ইন করার জন্য জুমে যাব, জুমে যাওয়ার পর এখন 100% দেওয়া আছে। আপনি যদি এটাকে 200% দেন তাহলে 200%-এ এই ঘরের মধ্যে ক্লিক করেন, দেন ওকেতে ক্লিক করেন।
আপনি দেখেন 200% হয়ে গেছে। এখন লেখাগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। আপনি জুমে যেয়ে আবার 100% দিয়ে দেন, ওকে দিয়ে দিলে আবার সেম আগের মতো হয়ে গেল। আপনি যদি আপনার মতো করে তৈরি করতে চান যে পার্সেন্টেজ কত দিবেন, এখান থেকে আপ অ্যান্ড ডাউন করে দিতে পারেন, কতটুকু লাগবে না লাগবে ডাউন করে দিলে বেশি হতে থাকবে। যেমন এখন 150% আছে, আমি যদি আরেকবার ক্লিক করি 160%, আরেকবার ক্লিক করলে 170%। দেন হচ্ছে মাইনাসে যদি ক্লিক করেন তাহলে জুম আউট হতে থাকবে 100, 110%, 100% হয়ে গেছে। সো এখান থেকেও আমরা এই কাজগুলো, জুমের কাজগুলো এখান থেকেও করতে পারি। দেন 100% তো দেওয়া হয়ে আছে। দেন হচ্ছে ওয়ান পেজ। ওয়ান পেজ হচ্ছে আপনি যদি এটা ওয়ান পেজ আকারে দেখতে চান তাহলে ওয়ান পেজে ক্লিক করেন, পেজটা একটু ছোট হয়ে আপনাকে দেখাচ্ছে। আর মাল্টিপল পেজ যদি আকারে দেখতে চান, যেমন এখানে আমার টোটাল 5টা পেজ আছে, এই পেজগুলোকে যদি মাল্টিপল পেজ আকারে দেখতে চাই, যেমন একসাথে সর্বোচ্চ 3টা পেজ আসবে, আমরা মাল্টিপল পেজে ক্লিক করলাম, দেখেন একসাথে 3টা পেজ চলে আসছে। এটা শেষ হওয়ার পর আবার নিচে পেজে চলে আসেন, এখানে 2টা পেজ, এখানে যদি আরও পেজ থাকতো এখানে আবার 3টা থেকে আবার নিচে চলে আসতো। দেন আমি আবার ওয়ান পেজে ক্লিক করে রাখলাম, আমার 100% রাখা দরকার, 100% রেখে হয়তো আপনারা ক্লিক বুঝতে পারবেন। আমরা নিউডিতে ক্লিক করলাম, এখন আপনি দেখতে পারবেন বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং ডক্স 2, আর আগেটা ছিল বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং ডক্স 1। এটা হচ্ছে ডক্স 1-এর, আর হচ্ছে ডক্স 2-তে। সো এটার মধ্যে যেটা আছে ডক্স 1-এ যেটা আছে, আমরা যদি ডক্স 2-তে যাই, ডক্স 2-তেও কিন্তু সেটাই আছে, মানে একই লেখা, একই জিনিস, আপনাকে আর বারবার লিখতে হলো না, আপনি খুব সহজেই 2টা কপি করে ফেলতে পারলেন। ডক্স 2 দরকার নেই, আমরা ডক্স 2টা কেটে দিলাম। সো নিউ উইন্ডো বুঝলাম। অ্যারেঞ্জ অল, এই অ্যারেঞ্জ অল বোঝার জন্য আপনাকে কয়েকটা ডকুমেন্ট অথবা ফাইল নিয়ে আসতে হবে। যেমন আপনি এই মুহূর্তে আমরা শুধুমাত্র একটা ফাইলের কাজ করছি, আমরা শুধুমাত্র এই মুহূর্তে একটা ফাইলের কাজ করছি। আমি যদি আরেকটা ফাইল নিয়ে আসতে চাই, ফাইলে যাব, নিউতে ক্লিক করব, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি আরেকটা নিয়ে আসতেছি, নিউতে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমার কয়টা ফাইল হয়েছে? 1, 2, 3, 3টা ফাইল হয়েছে। এখন এই ফাইলগুলো যদি আমি একসাথে দেখতে চাই, মানে একই পেজের মধ্যে নিয়ে আসতে চাই, তো ভিউতে যাব, ভিউতে যেয়ে আমি অ্যারেঞ্জ অলে ক্লিক করব। অ্যারেঞ্জ অলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট চলে আসে। যেমন এটা হচ্ছে ডকুমেন্ট 2, এটা হচ্ছে বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং, আর এটা হচ্ছে ডকুমেন্ট 1। তো এখন এটার সুবিধাটা হচ্ছে যেমন আপনি এখান থেকে দেখে দেখে এই পেজের মধ্যে ডকুমেন্ট 1-এ লিখবেন। সো এখান থেকে আপনি এটা বের করলেন, দেন হচ্ছে আপনি এটা দেখে দেখে লিখতে পারছেন। ডিজিটাল হোয়াটএভার লাগে, এখানে যা যা আছে সেই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারবেন। তাহলে আমার ডকুমেন্ট 2 দরকার নেই, ডকুমেন্ট 2 আমি কেটে দিলাম, চলে গেছে। ডকুমেন্ট 1-ও দরকার নেই, 1-ও কেটে দিলাম। আমি যেহেতু এটা এখানে লিখেছিলাম, এর জন্য সে বলছে আপনাকে এটা সেভ করতে চান কিনা, আমি বললাম ডন্ট সেভ, চলে গেছে। এখন আমি এই পেজটাকে বড় করব, আমরা এখন এটাকে ম্যাক্সিমাইজ করে দিলাম, পেজটা বড় হয়ে গেল। তো আমরা বুঝলাম যে অ্যারেঞ্জ অল কীভাবে করতে হয়। দেন হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। যেমন আপনি এই পেজটাকে ভাগ করে ফেলবেন, ভাগ করে কি হবে, একটা উপরের অংশ হবে, একটা নিচের অংশ হবে, বাট উপরেতে যেটা থাকবে নিচেরটা তো সেটাই থাকবে। আমরা স্প্লিটে ক্লিক করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমার হচ্ছে এটাকে 2টা ভাগ করে ফেলেছে, বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং। এখানে যেটা আছে সেম একইভাবে আমার স্প্লিটের যে নিচে যেটা হয়েছে এটাতেও কিন্তু সেটাই আছে, বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং। আমি যদি এটাতে যে একটু ঘুরিয়ে আসি নিচে, ডিজিটাল লার্নের যে একটা লোগো, সেম এই জিনিসটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, লোগো, তারপর লেখা, এরপর পরবর্তী পেজ। আমরা যদি পরবর্তী পেজে আছে ডিজিটাল লার্নিং মেক্স স্টুডেন্ট স্মার্টার, এটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এক কথায় আপনি সহজভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে কপি করে নিয়ে আসতে পারবেন এই স্পিল ব্যবহার করে। স্পিল ব্যবহার শেষ হয়ে গেলে রিমুভ স্পিলটা ক্লিক করলে আবার আগের মতো হয়ে গেল। স্পিল উইন্ডো পর্যন্ত ছিল, অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস ইনস্টলেশন ক্লাস ফর ওয়ার্ড। সো ডিয়ার ভিউয়ার্স, আমার ক্লাস এতদূর পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।